এই লাইভের বিষয় মধ্যবিত্তের এসএসসি ড্যাশ মধ্যবিত্তের বিনাশ। নিছক এসএসসি নয়, সর্বক্ষেত্রেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজকের এই ভিডিওতে হাইলাইট এসএসসি থাকবে। আগামীতে কি প্রক্রিয়া হতে চলেছে সে বিষয়ে সতর্কবার্তা, এবং যারা আমার সহযোদ্ধা এবং তাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি এই সরকারি শিক্ষকতার জন্য অপেক্ষা করছেন বা পরীক্ষায় বসেছেন বা মিছিলে যাচ্ছেন, মিটিংয়ে যাচ্ছেন, প্রতিবাদ করছেন, তাদের জন্য সতর্কবার্তা। জানি না আমার এই লাইভ তাদের কতজনের কাছে পৌঁছবে, আর পৌঁছলেও তারা কতজন উপলব্ধি করতে পারবেন জানা নেই। কিন্তু আমার একজন সাধারণ কলমচি হিসেবে এই বর্তমান পরিস্থিতির বিশ্লেষক হিসেবে আমার দায়িত্ব বলে মনে করছি। আগামী একটি বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিট বেল্ট বেঁধে নিন, বহুবার বলেছি। এই ভিডিওটি আজকে করার ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে একটি খবর চোখে পড়ল, যেটা আমাদের অনেকেরই খারাপ লেগেছে, আপনাদেরও অনেকেরই খারাপ লেগেছে, এবং এই খারাপ লাগার খবরগুলো ক্রমাগত বেড়ে চলেছে। না, করোনা মৃতের লীলায় হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক নয়, সে তো হয়েই চলেছে। আরো অনেক অসুস্থতা, সে তো বাড়ছেই। আত্মহত্যা কেন? প্রেমে ব্যর্থ হয়ে, ভালোবাসায় ব্যর্থ হয়ে? না, সেরকম আত্মহত্যা আগেও ঘটেছে, আবহমান কাল ধরেই ঘটেছে, আগামীতেও ঘটবে। কিন্তু ক্যারিয়ার, স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে আত্মহত্যার সংখ্যাটা আগামী কয়েক বছরে হু হু করে বাড়বে। এই সতর্কবার্তা আমি আগেও দিয়েছি, আবার দিচ্ছি। হু হু করে বাড়বে, মধ্যবিত্তের মধ্যেই বাড়বে অবশ্যই। কেন বাড়বে, এটা কিভাবে আটকাতে পারবেন, কি করা উচিত, সে বিষয়ে অবশ্যই আমার কিছু অকিঞ্চিতকর পরামর্শ থাকবে। পাশাপাশি কিভাবে নিজেকে, এবং অথবা যদি আপনাদের বয়স কম হয়, এখনো চাকুরির প্রার্থী হন, কিভাবে নিজেকে মানসিকভাবে তৈরি করবেন এবং আগামীর জন্য তৈরি হবেন, এবং কোথায় সমস্যা, মধ্যবিত্তের কোথায় সমস্যা, সমাধান কি, এসব বিষয়ে কিছু আলোচনা রাখব। পাশাপাশি এই নবম দশমের ফলাফল আজকে বেরোনোর কথা, এসএসসি, সেই নবম দশমের ফলাফল ঘিরে কি খেলাধুলা হবে, বর্তমান খেলাধুলা আরো কতটা তীব্র হবে, সে বিষয়েও আলোচনা করব, যেটা পরিকল্পিতভাবে করা হয়েছে এবং বহু আগেই আমি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলাম। আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। 2016 সালের এসএসসি ব্যাচ, তখন আমি পড়াচ্ছি। ওটাই আমার এই প্যানেল আর কি, এসএসসি প্যানেল 2016তে যেটা হয়েছে, ওটাই আমার শেষ এসএসসি ব্যাচ, ইংরেজির ব্যাচের কথা বলছি। তার আগে যে আমার প্রতিষ্ঠান ছিল, গুগল সার্চ করলে পেয়ে যাবেন, লাহা স্কুল অফ কম্পিটিশন। সেখানে সমস্ত সাবজেক্টেরই প্রশিক্ষণ দেওয়া হতো, স্কুল সার্ভিসের, সার্ভিস সহ ডব্লিউবিসিএস, পিএসসি ক্লার্কশিপ, মোটামুটি ভাবে স্টাফ সিলেকশন, অনেক কিছুরই গাইডেন্স দেওয়া হতো। সেই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক ছিলেন, কর্মচারীও ছিলেন। তো সেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার পরেও আমি ব্যক্তিগত স্তরে ইংরেজিটা পড়াতাম, এসএসসির ইংরেজিটা পড়াতাম।
এসএসসির কথা বলছি। পড়াশোনা পড়ানো এই প্রক্রিয়া তো চলছেই, সেটা আলাদা কথা, কিন্তু এসএসসির কথা বলছি। তো সেই সময় বেশ কিছুদিন বাদে 2011 সালে মাননীয়া ক্ষমতায় এসেছিলেন, জানেন। তার অনেক পরে এই এসএসসিটা হয়। মানে আগের সরকার যেমন বছর বছর নিয়োগ করতো আর কি, সেটা বন্ধ হয়। এইসব দেখে এবং তৎকালীন সমসাময়িক আর্থসামাজিক ব্যবস্থা উপলব্ধি করে, তখনও করোনার ব্যাপারটা আসবে এই ব্যাপারটা তো জানা ছিল না। 2015-16 সালের কথা বলছি। তো তখন আমি বলেছিলাম সেই ব্যাচকে যে তোমাদের চাকরি মনে হয় আগামীতে সংকটে পড়বে, চাকরি থাকবে কিনা আমার সন্দেহ আছে। তখন তো সবাই হেসে উড়িয়ে দিয়েছিল, স্বাভাবিক। বললেন, স্যার আপনি কেন এটা বলছেন? বললাম, না, আমার এটা মনে হচ্ছে, একটা সিক্স সেন্স। সে আমি এখনই কোনো লজিক এই মুহূর্তে দেখাতে পারবো না, সে কিছু কিছু লজিক তো আছেই। এই যে নিয়োগে বিলম্ব, টালবাহানা, এবং সরকার পরিবর্তনের পরপরই এটা শুরু হয়ে গেল, একটা পরিষ্কারভাবে পলিসি শিফট হলো, লক্ষণীয় পলিসি শিফট হলো, এটা অ্যাক্সিডেন্টাল কখনোই নয়। এসব বলেছিলাম, কিন্তু তখন তারা বুঝতে পারেনি, কিন্তু এখন তো তারা এই বাতিল প্যানেলের মধ্যেই পড়ে গেছে। তো সেই সময় উপলব্ধি করেছিলাম। তারপরে তো আমি ইউরোপ চলে যাই। এরপর ফিরে আসার পরেও অনেকেই এসএসসি পড়তে চেয়েছিলেন আমার কাছে। ওই যে বললাম, ব্যক্তিগত পরিসরে ইংরেজিটা পড়াই। কিছুদিন আগে ওই যে 2025 সালে যে খিচুড়ি নোটিফিকেশনের উপরে পরীক্ষা হলো, সেটাতেও বসার জন্য আমার ওই পুরনো ছাত্রছাত্রী যারা বিভিন্ন স্কুলে পড়ান এখনো, তাদের মারফত যোগাযোগের নাম্বার পেয়ে তারাও যোগাযোগ করেছিলেন আমার কাছে পড়ার জন্য, ইংরেজি পড়বার জন্য। আমি তাদের সাফ বলেছিলাম, পয়সা আর সময় নষ্ট করে লাভ নেই। আমি তোমাদের পড়াতেই পারি, সে কয়েক হাজার টাকা ফিস নিতেই পারি, কিন্তু আমার মনে হচ্ছে না এতে কোনো লাভ হবে। আমি সরাসরি না করে দিয়েছিলাম। তারা একটুখানি স্বাভাবিকভাবেই কনফিউজড হয়েছিল। তবুও আমি, যারা শুনতে চায় তাদেরকে দু একটি ভিডিওর লিঙ্ক পাঠিয়েছিলাম এবং মানসিকভাবে প্রস্তুতির কথা বলেছিলাম যে ঠিক আছে, তোমরা পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, তবে নিজে থেকে যতটা পারো করো। কোনো জায়গায় গাদাগুচ্ছের টাকা দিয়ে ভর্তি হলে টাকাটাও জলে যেতে পারে, আমি সতর্ক করেছিলাম। আর গেলেও মানে টাকা কোথাও গাদাগুচ্ছের টাকা দিয়ে পড়লেও যেন মানসিক প্রস্তুতি থাকে যে আগামীতে একটা সংকট আসতে পারে। হলে ভালো, খুবই ভালো, নিয়োগ হলে খুবই ভালো, কিন্তু সংকটের জন্য প্রিপারেশনটা রাখতে হবে। তো আমাকে তখন কেউ কেউ বলেছিল যে স্যার ঠিক আছে, আমরা এই সংকটের প্রিপারেশন নিয়েই না হয় আপনার কাছে পড়তে চাই। ওই কত হবে, 10-15 জন এরকম হবে, তাদের বিভিন্ন গ্রুপ মিলে যোগাযোগ করেছিল আমার সাথে। আমি তখন বলেছিলাম এতে আমার খারাপ লাগবে, কারণ যেখানে আমি পরিষ্কার বুঝতে পারছি দেয়ার ইজ সামথিং ফিশি, সেক্ষেত্রে আমি, অন্যরা পড়াতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু যে ক্ষেত্রে আমার নিজস্ব একটা সন্দেহ কাজ করছে সব সময়, আমি সেক্ষেত্রেই দায়িত্ব পালন করতে পারবো না, আমার পড়াতে পড়াতে হাসি পেতে পারে। যাই হোক, এরকমই বলেছিলাম, সেটা এখন ঘটছে আর কি। তো যাই হোক, আমি আবার বলবো, যারা চাইছেন তারা তাদের চাকরি ফিরে পান, মানে সবাই তো চাইছেন ফিরে পেতে, যাদের গেছে, এবং ফ্রেশাররা সবাই চাকরি পান, অবশ্যই এটা আমি কামনা করব সর্বান্তঃকরণে। কিন্তু পাশাপাশি ওই যে একটা ইংরেজি ডিকটাম আছে, হোপ ফর দ্য বেস্ট, প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট, সেটা মাথায় রেখে এগোতে হবে। তো এই যে মেয়েটি আত্মহত্যা করলো, ডক্টর রোহিণী,
সে কেন আত্মহত্যা করলো? তার উচ্চাশা ছিল, স্বপ্ন ছিল। কিসের স্বপ্ন? সে আমেরিকায় পড়বে, পড়াশোনা করবে, সম্ভবত পোস্ট ডক করবে আর কি। তারপর সেখানে কি করবে? সেটেল করবে। স্বাভাবিক, আমেরিকায় পড়তে গিয়ে কতজন আর ভারতে ফিরে আসে সেটা আমেরিকার লোকজনও জানে। সেটেল করবে, গ্রিন কার্ড, পার্মানেন্ট রেসিডেন্সি, বাড়ি গাড়ি, তারপরে 2 বছর, 1 বছর, 3 বছর অন্তর ভারতবর্ষে আসবে, জন্মভূমিতে এসে থার্ড বার্থ স্টেটাস, 2 হাতে পয়সা খরচ করবে, তাই তো, শপিং করবে। তারপর যারা এখনো সফল হতে পারেনি সেরকম বন্ধু বান্ধব খুঁজে নিয়ে তাদেরকে সেলফি দেবে, ছবি দেবে, ভিডিও দেবে, দেখ আমি কত ভালো আছি, কতটা সফল হয়েছে, কতটা শাইন করেছে, তোরা কি করতে পারলি এটা বলবে না। এটা স্বাভাবিক, সৌজন্যের অভাব। কিন্তু ভেতরে ভেতরে চাপা একটা ব্যাপার, ইঙ্গিত থাকবে, এই দেখ আমি কত কিছু করে ফেলেছি, তোরা কিছুই করতে পারলি না। এই তো মধ্যবিত্ত মানসিকতা। মার্জনা করবেন, ব্যতিক্রম আছে। যেহেতু এটা মধ্যবিত্তকে নিয়ে এবং তাদের বিনাশ চলছে, শুরু হয়ে গেছে, 2030 পর্যন্ত এই প্রক্রিয়া মারাত্মক আকার নেবে একটু একটু করে। তার জন্যই এই মানসিকতাটা দিয়েই আমি শুরু করলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েটি ডক্টর রোহিণী, সে আত্মহত্যা করলো, তার কি বেঁচে থাকার কোনো অপশন ছিল না? আলবাত ছিল। সে কি না খেয়ে মরছিল? মোটেই না। তাহলে কেন সে আত্মহত্যা করলো? সে ভিসা পেল না। ওই যে মার্কিন ভিসা পলিসি, সে বিষয়ে আমার ভিন্ন ভিডিও আছে। তো ওদেরও আর দরকার নেই, এআই এর আবহে ওদেরও এত লোকের আর দরকার নেই। ওদের নিজের লোকই যদি চাকরি বাকরি পায় তাও অনেক। ওখানে প্রচুর কম্পিউটার ইঞ্জিনিয়ারকে ছাঁটাই করা হচ্ছে আমেরিকাতে, খোদ আমেরিকাতে। সেখানেও মধ্যবিত্তের বিনাশ লীলা চলছে। তো সেক্ষেত্রে বাইরে থেকে ওরা কত লোক নেবে, এবং যে কজনকে নিয়েছে ভিসা পলিসিকে সংকুচিত করে তাদেরকেও একেবারে মুচলেখা লিখিয়ে নেওয়া হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, যে পড়াশোনা কমপ্লিট করেই তারা যেন তল্পিতল্পা সহ নিজের দেশে ফিরে যায়, ও দেশে ঘাঁটি গাড়ার যেন ইচ্ছে টিচ্ছে না দেখায়। কেন? হ্যাঁ, কর্মসংকোচন ঘটেছে গোটা বিশ্বে এআই রোবোটিক্স এর প্রয়োগের ফলে মূলত। আর অন্যান্য কারণও আছে, কিন্তু এটাই প্রযুক্তিগত দিক থেকে দেখতে গেলে এটাই মূল কারণ। তো এটা বাস্তবতা। এই বাস্তবতার নিরিখে এই মেয়েটি যে আত্মহত্যা করলো, সেই উপলব্ধিটা তার ছিল না। কাকে দোষ দেবেন? মার্কিন সরকারকে দোষ দেবেন এই আত্মহত্যার জন্য? সিস্টেমকে দোষ দেবেন এই আত্মহত্যার জন্য? বাবা মাকে দোষ দেবেন এই আত্মহত্যার জন্য? না, আমি কাউকেই দোষ দেব না। আমি দোষ দেব উপলব্ধির অভাবকে। পড়াশোনা, ডিগ্রি ইত্যাদি অনেক বড় বড় ব্যাপার থাকলেও মানুষের উইজডম, আক্কেল দাঁত উঠলেও আসল আক্কেলটা, উইজডমটা হয় না। আর সেটার অভাবেই, পাশাপাশি কি সেটার অভাব তো ছিলই, কারণ সে আর্থসামাজিক পরিস্থিতিটা বুঝতে পারেনি। সে সেটাকে একান্তই নিজের ব্যর্থতা মনে করে, নিজেকে ব্যর্থ মনে করে সে চলে গেল দুনিয়া থেকে। এরকম অনেকেই চলে গেছেন। আইআইটির বহু পড়ুয়া সাম্প্রতিককালে আত্মহত্যা করেছেন, আগামীতে আরো করবে। কারণ সমস্যা হচ্ছে তারা এই উপলব্ধিটা অর্জন করতে পারছেন না। এটা একটা বড় কারণ। আরো একটা বড় কারণ তাদের প্রিয়জনের প্রত্যাশা। এ ব্যাপারে সতর্ক হন। সবাইকে বলি, যাদের বাড়িতে এরকম বয়সের চাকুরি প্রার্থী, তথাকথিতভাবে যাদেরকে বেকার বলা হয়, এমন ছেলে মেয়ে আছে নিজের পরিবারে বা আপনজনের বৃত্তে, তাদেরকে সাপোর্ট দিন।
প্রত্যাশার পাদরটাকে চড়তে দেবেন না। বারবার এই প্রশ্নটা করবেন না, কিরে কিছু করছিস, কিছু হলো, কিছু পারলি, কিছু পারলি জীবনে, কি করলি জীবনে, এই সব প্রশ্ন অভিভাবকরাই করে থাকেন। বিশেষ করে বন্ধু বান্ধবরাও করেন, তবু বন্ধু বান্ধবের মধ্যে কেউ কেউ অন্তত পাশে থাকার একটা মানসিকতা দেখান। বাস্তবে কতটা থাকে মধ্যবিত্তের পাশে সে বিষয়ে আমার ধারণা আছে, কিন্তু কেউ কেউ তো থাকেন বন্ধু বান্ধবের মধ্যে। কিন্তু গুরুজনের মধ্যে, অভিভাবকদের মধ্যে কিন্তু প্রত্যাশার পারদটা অত্যন্ত থাকে বেশি। তারা চান ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে, তাদের মতো করে, সিস্টেমের মতো করে, সিস্টেমের দাস বানানোর জন্য। তারা মনে করেন এটাই হলো একটা মোক্ষ লাভ, এটা ছাড়া আর কোনো পথ নেই, বেঁচে থাকার আর পথ নেই। আমেরিকা যেতেই হবে, ডলার উপার্জন করতেই হবে, অথবা অমুক চাকরিটা পেতেই হবে, অমুক পদে আমার সন্তানকে বসতেই হবে। বেশ, তার ফলে একটা চাপ তৈরি হয়, একটা প্রেশার তৈরি হয়, পিয়ার প্রেশার তো আছেই। কেন এই চাপ? এতে করে বাবা মা কি সত্যিই খুশি হন, সুখের সুখ পান? যিনি এটাতে সফল হন তিনিও কি সুখ পান? ক্লান্ত হয়ে যান না মাইলস্টোনের পর মাইলস্টোন ছুঁতে ছুঁতে? সুখ পাখি অধরাই থেকে যায় না? দ্যাটস কল্ড ফেলিসিটি অর স্যাটিসফ্যাকশন। আমি এরকম অনেক সিঁড়ি এক্সপেরিমেন্টালি চড়েছি, আবার ইচ্ছে করে নেমেও এসেছি, জানেন তো। কারণ আমি জানি ওতে কিছু পাওয়া যায় না। হ্যাপিনেসটা, স্যাটিসফ্যাকশনটা ওই মইয়ের ল্যাডারের মধ্যে নেই, ল্যাডারের মধ্যে নেই। জীবনকে এভাবে দেখতে নেই, দেখলেই বিপদ। আর যদি উপরেও ওঠা যায়, সেখান থেকে নেমে আসার অপশনটাও রাখতে হবে, সব সময় রাখতে হবে, নইলে কিন্তু মহাবিপদ। তো সেটা হয়নি। বাবা মার সাপোর্ট আমার মনে হয় না, যদি এরকম একটা সুইসাইডাল টেন্ডেন্সি তো একদিনে হয় না, হট করে হয়ে গেল এমন নয়, কিন্তু ইটস এ প্রসেস, এটা চলে, দিনের পর দিন চলে। আমার মনে হয় না এসব ক্ষেত্রে বাবা মা হোক, বন্ধু বান্ধব হোক, কারো যদি কোম্পানি থাকে, সঙ্গে থাকে কেউ, একটা ভরসা দেয় যে দেখ জীবনে তো অনেক পথ আছে, অনেক কিছু করার আছে জীবনে, জীবন একটাই, বারবার ফিরে আসে না, একটাই জীবন, তো সেটাকে এভাবে কেন নষ্ট করবে? হুম, এই আমরা তো আছি। এই জন্য কি হয়, অবাক লাগে আমাদের এই আপনজন বন্ধু বান্ধবের সার্কেলটা, এই সাপোর্টটা সরে যাওয়ার কারণেই হেল্পলাইন চালু হয়, সেখানে বিজ্ঞাপন দিতে হয়, আপনি কি সুইসাইডাল, আর ইউ সুইসাইডাল, আপনার কি একা লাগছে, আমাদের ফোন করুন। ভাবুন, এই হলো সভ্যতা, যে ক্ষেত্রে আপনজনকে সাপোর্ট দিতে পারছে না বা চাইছে না, বিচ্ছিন্নতা, সেই ক্ষেত্রে আত্মহত্যা আটকানোর জন্য হেল্পলাইন চালু করা হয়, চালু করে বলা হয় আমাদের ফোন করুন। হায় ঈশ্বর, হায় সভ্যতা। বাবা কি এমনি বলতেন? পিতার মুখে সেই বাণী। এসব দেখেই, এসব উপলব্ধি, আগাম উপলব্ধি করেই তিনি বলতেন, আই হেট ইউর সিভিলাইজেশন। আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমি মাঝে মধ্যে যে শব্দটি ব্যবহার করি ভদ্রনোক, ভদ্রলোক নয়, ভদ্রনোক, যেটা ব্যঙ্গার্থে, এই শব্দটি আমি প্রথম বাবার মুখেই শুনি। ভদ্রনোক, তিনি স্টেট ব্যাংকে চাকরি করতেন। তথাকথিত এরকম অনেক ভদ্রলোক এবং ভদ্রনোকের সঙ্গে তার পরিচয় হয়েছিল কর্মসূত্রে। তো সেখান থেকেই তিনি নিশ্চয়ই কোনো উপলব্ধি অর্জন করেছিলেন, যার ফলে তিনি এই শব্দটি প্রায় বলতেন, ভদ্রনোক। এবং এই ভদ্রনোক সম্প্রদায় আপনারা মধ্যবিত্তের মধ্যেই পাবেন। আগে হ্যাঁ, আসছি আমি সে বিষয়ে। তাহলে কি করতে হবে?
তাদের পাশে থাকুন, তাদের বলুন বিকল্প কাজের কথা বলুন। আমরা মুখে বলি কোনো কাজই ছোট নয়, এটা আমরা মুখে বলি বটে, কিন্তু কাজে করি না, কাজে করি না, করতে পারি না। কারণ যারা ওই সব কাজ করে তাদেরকে আমরা আসলে ছোট চোখে দেখি, বাইরে মহৎ সাজি। দিস ইজ কল প্রিটেনশন। আমরা মহৎ সাজি, সেজে মহত্ব দেখানোর জন্য বলি দুটো বিষয় বলি খুব আমরা মধ্যবিত্তরা, বিষয় বিষ। বিল গেটস কখনো বলে না বিষয় বিষ, এরা বলবে না, মধ্যবিত্ত বলবে বিষয় বিষ। আর কি বলে, ওই যে কোনো কাজই ছোট নয়, কিন্তু নিজের সন্তান সন্ততিকে ওইসব কাজ করতে দেখলে তারা কেমন যেন একটা সংকুচিত বোধ করেন, গর্ব টর্ব থাকে না। এই কারণে এই আমেরিকান ডলার, মার্কিন ডলার বলুন, বা অমুক জায়গায় ইউরোপ এসব জায়গায় ছেলে মেয়েরা পড়তে গেলে বাবা মারা কতটা মনে মনে প্রকৃত সুখ খুঁজে পান আমি জানি না, তবে পাড়া প্রতিবেশীকে শুনিয়ে শুনিয়ে বলেন, একটু জোরে জোরেও বলেন, অনেক সময় গলা তুলে বলেন, একজনের সঙ্গে কথা বলছেন অথচ 10 জন শুনতে পাবে, তেমন করে হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে বলেন, এই তো আমার বাপন ফ্লাইটে, এই তো ফ্লাইট টেক অফ করলো আজকেই, সকাল 9টাতে ফ্লাইট ছিল, আমি সি অফ করে এলাম। এটা ভাবুন কত কিরকম লাগছে না, একটা জোরে জোরে বলার মতো। এবার আপনার বাপন সকালবেলা মায়ের তৈরি করা ঘুগনি নিয়ে, সঙ্গে গরম করা নুন সামগ্রী নিয়ে পাড়ার মোড়ের দোকান খুলতে গেল। এটা কি বলা যায়? বলা যায় না, সমস্যা এখানেই, বলা যায় না, বলতে দ্বিধা হয়, ওগুলো বলার মতো কথা নয়। অথচ আপনারই প্রতিবেশীর কোনো ছেলে পেলে যখন ব্যর্থ হলো কোনো কারণে, তখন আপনি, সে যখন দেখলো যে না হলো না, সে কিন্তু সুইসাইডটা করলো না, সে রিয়ালিটিটা বুঝতে পেরে বাবা মাকে সাপোর্ট দেওয়ার জন্য কোনো একটা ছোটখাটো কাজ বা ব্যবসা শুরু করলো। এবার সেই খবরটা পাওয়ার পরে তার বাবা মাকে আপনি বললেন, কি হয়েছে, ভালোই তো, কোনো কাজই ছোট নয়। এইবার বাড়ি ফিরে আপনি আপনার স্ত্রী বা স্বামীকে বলছেন, দেখলে ছেলেটা সত্যি মানে কিছুই করতে পারলো না, হ্যাঁ মাস্টার ডিগ্রি করে ঘুগনি বিক্রি করতে যাচ্ছে, ছি 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 ছি, আমাদের বাপন যেন, ভাগ্যিস আমাদের বাপন ওরকম নয়, আমাদের বাপন দেখো কত কিছু করে ফেললো। কি বুঝলেন? দিস ইজ কল্ড মিডল ক্লাস মেন্টালিটি। আমি আমার বাবাকে দেখেছি নিজে মধ্যবিত্ত হয়েও মধ্যবিত্তকে ঘৃণা করতে, আমিও করি, আমি নিজেও মধ্যবিত্ত, করি, ব্যতিক্রমকে শ্রদ্ধা করি, কিন্তু যদি এই শ্রেণীটাকে বলা হয়, তাহলে যদি অ্যাজ এ হোল বলা হয়, তাহলে তো দেখো হয়তো উচ্চবিত্ত বিলিয়নিয়ার, তাদের মধ্যে একটা একতা আছে। বিল গেটস, এলন মাস্ক বাইরে টুইটে কুটকাট করলেও ভেতরে ভেতরে এরা একযোগে কাজ করছে। বিলিয়নিয়ারদের মধ্যে যথেষ্ট একতা আছে, কে কোন কাজ করবে, আম্বানি কোন ব্যবসায় কি করবে, আদানি কোনটা করবে, কারোর সঙ্গে এত টক্কর না হয়। খেয়াল করে দেখবেন আদানি আম্বানি কিন্তু এক ধরনের বিজনেস করছে না, ক্ল্যাশ হওয়ার কোনো গল্প নেই, একতা আছে। ওরা জানে টোটাল কন্ট্রোল করতে গেলে টপ লেভেল একতা চাই। আর এই মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু মধ্যবিত্ত, কাঁকড়া, ওই কাঁকড়ার জাত বলে না, এটা মধ্যবিত্তের মধ্যেই দেখা যায়, বহু উদাহরণ আমি জানি। তাই এই যে শিক্ষকদের মধ্যে যা ঘটছে, সেটাও এই মধ্যবিত্ত মানসিকতার ফসল। শুধু শিক্ষক নয়, যে কোনো পেশাতে এই মধ্যবিত্ত মানুষ, চাকরি বাকরির পেশাতে, এই ধরনের কর্পোরেট জব বলুন আর এই সরকারি চাকরি বলুন, তারা সবাই তো মধ্যবিত্ত, তাই তো। তো এই বিষয়ে বুঝতে গেলে
কার্ল মার্কসের ডাস ক্যাপিটাল পড়ার দরকার পড়ে না এই মধ্যবিত্ত শ্রেণীটিকে বুঝতে গেলে, বা মর্গ্যানের অ্যানসিয়েন্ট সোসাইটি পড়ারও দরকার পড়ে না। নিজের পর্যবেক্ষণই যথেষ্ট সবচেয়ে উপরে। তবে যদি কোটেশন উদ্ধৃতি পেতে চান তাহলে আমাদের রবি ঠাকুরই তো আছেন। কণিকা কাব্যগ্রন্থ, মাঝারি সতর্কতা, মনে আছে? 2-3টি লাইন মনে আছে তো? মনে করিয়ে দিই। উত্তম নিশ্চিন্তে চলেন অধমের সাথে, মধ্যম তিনি যিনি চলেন তফাতে। হ্যাঁ, রবি ঠাকুর উপলব্ধি করেছিলেন। কি ভাব সম্প্রসারণ কখনো করেছেন কোন শিক্ষক হিসেবে? আমাদের সময় তো ভাব সম্প্রসারণ ছিল, এখন নিশ্চয়ই সব উঠে টুটে গেছে, চুকে বুকে গেছে। সেই ভাব সম্প্রসারণের করার সময় আমার এই লাইনগুলো আমার করেছিলাম অনেক কিছু, তার মধ্যে এটাও ছিল। মাঝারি সতর্কতা মানে কি? মধ্যবিত্তকে সতর্ক করা হচ্ছে। কি আসুন একটু বুঝে নিই, তাহলেই বুঝতে পারবেন যে মধ্যবিত্তের সংকটটা কোথায়, সমস্যাটা কোথায়। একটা সমস্যা তো বোঝাই যাচ্ছে, পলিসি চেঞ্জ হচ্ছে, পলিসি চেঞ্জের ফলে মধ্যবিত্তের বিনাশ ঘটছে। কিন্তু মধ্যবিত্তের বিনাশের এই যে জায়গাটা, এই ক্ষেত্রটা শুধু কি পলিসি চেঞ্জের উপরই নির্ভর করেছিল? না না, এটা বহু আগে থেকে মানসিকতার মধ্যে বিষের মতো ঢুকেছিল, সেটা এখন বিষ বৃক্ষে পরিণত হয়েছে, বিচ্ছিন্নতার বেশ বৃক্ষ। যিনি উত্তম, তিনি উদার মনের, তার মধ্যে সংকীর্ণতা নেই। তিনি তথাকথিত অধম, যারা নিচু, নিকৃষ্ট পেশায় মানুষ, মুচি, মেধর, জেলে, কৃষক, যাদেরকে তথাকথিতভাবে অধম বলে জ্ঞান করা হয়, তাদের সঙ্গেও তিনি নিশ্চিন্তে চলাফেরা করতে পারেন। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, কারণ তিনি উদার, তিনি উত্তম। তার মধ্যে এইসব ছুঁত মার্গ নেই, ভেদাভেদ জ্ঞান নেই। তিনি মধ্যম যিনি চলেন তফাতে, মধ্যবিত্ত। এরা দেখবেন কি হয়, মধ্যবিত্তেরই অংশ, কিন্তু কেউ কেউ উত্তম মানসিকতার মানুষ আছেন নিশ্চয়ই, তারা তো ব্যতিক্রম। কিন্তু এই মধ্যে যারা আছেন, মধ্যবিত্ত, তারা তফাতে চলেন। কি দেখবেন, এই খেটে খাওয়া তথাকথিত অধম শ্রেণী যাদের সঙ্গে, তারা কখনো একসঙ্গে বসে খাওয়া দাওয়া মেলামেশা করেন না, একটু নিচু চোখে দেখেন, অধম না, দূরত্ব মেনটেন করেন। তাই ওদের পেশা, অধমের জীবন যাপনের সঙ্গে এই মধ্যমরা অপরিচিত, সংবেদনশীলহীনতায় ভোগেন, পাশাপাশি নিচু চোখে দেখেন যে অধম যে কাজ করছে সেটা আমি করব, আমার ছেলে মেয়ে করবে। এই একটা তফাতে থাকার কারণে এই একটা গ্যাপ তৈরি হয়েছে, এই বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আর এই বিচ্ছিন্নতা তৈরি হওয়ার কারণেই কিন্তু মধ্যবিত্ত মানসিকতার কারণেই মধ্যবিত্তের সন্তান সন্ততিরা যখন চাকরি বাকরি পায় না পলিসি চেঞ্জের ফলে, যেটা এখন হচ্ছে, তখন তারা সুইসাইড করে অনেকেই, অথবা হতাশায়, ডিপ্রেশনে ভোগে। সেটা কিন্তু সতর্ক থাকুন। কিন্তু খুব আনন্দের কথা, অনিচ্ছা সত্ত্বেও হলেও এখন অনেক যুবক যুবতী তারা উপলব্ধি করে, অনেক শিক্ষিত বেকার যুবক অটো টোটো চালাচ্ছেন, তবুও সেখানে দেখবেন খেয়াল করে ধুলো মাটির লাগে না এরকম পেশা, ঠিক আছে, তবুও মন্দের ভালো, অবশ্যই আত্মহত্যা কেন করবেন? কিন্তু এই যে মানসিকতাটা, যেটা যে খুশি মনে, মানে উদার মনে করা, সেটা পারছে না তারা, সময় লাগছে, দেরি হচ্ছে, তার ফলে অনেক ক্ষেত্রে একটু লেট হয়ে যাচ্ছে, ডিপ্রেশন আসছে, সেট ইন করছে, আত্মহত্যা বাড়ছে।
অথচ দেখুন, গভীরে ভাবলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো যে এই মধ্যবিত্ত সম্প্রদায় আসলে শাসক শ্রেণীর শোষণ শাসনকে নিশ্চিত করা, মজবুত করা, এই উদ্দেশ্যেই মধ্যবিত্ত সম্প্রদায়কে তৈরি করা হয়েছিল। বিশেষ করে আমি সরকারি চাকরি, যেহেতু এসএসসির কথা আলোচনা হচ্ছে, এই সরকারি ক্ষেত্রে রাজকর্মচারী, তাই তো? মনে করে দেখুন, বর্তমানে যে মধ্যবিত্ত শ্রেণীর কলেবর দেখতে পাচ্ছেন, সেটার সূত্রপাত কিন্তু ব্রিটিশ আমলে। ওই যে কেরানির দরকার ছিল, ক্লার্কের দরকার ছিল, তখন কেন ইংরেজি জানা ক্লার্কের দরকার ছিল, যাতে করে ব্রিটিশদের সুবিধে হয়, এদেশের মানুষকে বুঝতে সুবিধা হয় এবং এদেশের মানুষকে চুষতে সুবিধা হয়, শোষণ করতে সুবিধা হয়। তার জন্যই এই দেশের মানুষকে তুষ্ট করে একটা রাজকর্মচারী হওয়ার সুযোগ দিয়ে তাতেই আমাদের সবাই কৃতার্থ হয়ে গেল। এবং এই মধ্যবিত্ত শ্রেণী কিন্তু সেই সময় ব্রিটিশদের গুপ্তচর হিসেবে কাজ করেছে এবং আমাদের অনেক বিপ্লবীদের ধরিয়ে পর্যন্ত দিয়েছে। সেসব কাহিনী আমরা জানি। তাহলে সূত্রপাত করলো ওরা, তারপরে কি হলো, ওরা সেই শিক্ষক বলুন, বিভিন্ন ভাবে বলুন, ডাক্তার বলুন, সর্বক্ষেত্রে ওদের এজেন্ডাকে রূপায়িত করবার জন্য ওদের মতো করে ব্রেন ওয়াশ করে, ওদের মতো করে সিলেবাস বানিয়ে, শিক্ষা ব্যবস্থা বানিয়ে ডিগ্রির প্রচলন করলো। এবং সেই ডিগ্রিতে সাফল্য মানেই, ডিগ্রি অর্জন মানেই একটা দারুণ ব্যাপার, এরকম একটা প্রচার ওরা শুরু করলো মিডিয়াকে দিয়ে। এভাবে আস্তে আস্তে সরকারি চাকরির ব্যাপারটা বাড়তে লাগলো। সুযোগ সুবিধে, ফিয়াট কারেন্সি ইত্যাদির ব্যাপার মাইনে, ফিয়াট কারেন্সি কি আমি আগেই বলেছি। কিন্তু আমরা কেউ ভেবে দেখলাম না যেসব কারণে এত এত প্রশংসা, মানে দারুণ ছাত্র, দারুণ মেধাবী, দারুণ ডিগ্রি, দারুণ চাকরি, দারুণ পসার, দারুণ সম্মান, দারুণ খ্যাতি, দারুণ পুরস্কার, সেগুলো এত কি, সেগুলোর সঙ্গে প্রকৃতির বাস্তবতার কি কোনো যোগাযোগ আছে? প্রকৃতির সঙ্গে কি এইসব ডিগ্রির পড়াশোনা, উপলব্ধি, মানে যেসব পুরস্কার, তার কি কোনো আদৌ যোগাযোগ আছে? না, নেই। আর নেই বলেই সেগুলো কৃত্রিম, নকল। কেন নকল? হ্যাঁ স্যার, আপনি নকল বলছেন, প্রমাণ করুন। যদি প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হতো তাহলে কখনো পলিসি চেঞ্জ করে বাতিল করা যেত? খোঁজ নিয়ে দেখুন, ব্রিটিশ আমলেও মানুষ ঘুগনি খেত, এখনো খায়, তাই তো? তাই ঘুগনি বিক্রেতাকে পলিসি চেঞ্জ করে বন্ধ করা যায় না। হ্যাঁ, অসুবিধা তৈরি করা যায়, সেটা ওরা করবে, কিন্তু একেবারে তুলে দেওয়া যাবে না, অসম্ভব। সে আমি জানি, থাকবে, ওরা লড়াই করে থাকবে। আগামীতে বরং এদের সংখ্যাটা বাড়বে, যে পলিসি, উপায় কি, যাবে কোন দিকে? তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এর সঙ্গে সম্পৃক্ত যে পেশাগুলো, কৃষক বলুন, যারা ঘরবাড়ি বানায়, ঘরামি বলুন, শ্রমিক বলুন, মজুর বলুন, যারা আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের যোগান দেয় সরাসরি, তারা হয়ে গেল অধম, নিকৃষ্ট। হ্যাঁ, ভাবুন দেখি, কি প্রচারের মহিমা! 10 চক্রে ভগবান ভূত, তাদেরকে আমরা অধম জ্ঞান করলাম, অথচ ওরাই প্রকৃতির সঙ্গে আছে। ওদের কাজকর্ম, পেশাই কিন্তু আসলে প্রকৃতির সঙ্গে অনুসারী, তাই তারা টিকে থাকে। পলিসি চেঞ্জ করে মানুষের চপ খাওয়া বন্ধ করা যায় না। একটা সংখ্যক ভদ্রলোকের গেলেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সেটা খেতেই থাকে। জামা কাপড় তাকে পরতেই হয়, বাসস্থানে তাকে থাকতেই হয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে, যারা সরাসরি এই কাজগুলোর সঙ্গে যুক্ত, আমাদের জীবন যাপনের সঙ্গে যুক্ত, বাঁচিয়ে রাখে যারা, জুতো বানায়, মুচি, এখন তো কর্পোরেট বানাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখনো অনেক মুচি তো জুতো বানায়, তারা জুতো নিয়ে বসে। তো তাদেরকে আমরা কি চোখে দেখি? ভালো চোখে দেখি না। তবে কিন্তু যখনই কর্পোরেট ব্র্যান্ডের মুচি, বাটার দোকানে আপনার ছেলে ম্যানেজার হবে,
কৃত্রিম একটা যখন যখন তখন ছাঁটাই করা যাবে যাকে, তখন আপনি গর্ব করে বলবেন বাটার ম্যানেজার হয়েছে আমার ছেলে। সুইজারল্যান্ড, বাটা এখন কোথাকার? সুইজারল্যান্ডের কোম্পানি বর্তমানে, তাই তো। কিন্তু ওই মুচিটি, সে কিন্তু জুতোর তৈরির কৌশল জানে, সব কিন্তু স্কিল আছে, সে কিন্তু অল্প স্বল্প হোক, যেভাবেই হোক করে কমে খাওয়ার রাস্তাটা তার আছে। কিন্তু আপনার বাটার দোকানের ম্যানেজার শুটেড বুটেড, তার কিন্তু সেটা নেই। আপনি সেটা বুঝলেন না, তাই তো, সেটা বোঝেননি। তার ফলে এই ভয়ঙ্কর পরিস্থিতি হওয়ারই কথা ছিল, সেটা এখন হচ্ছে। কারণ কি, ওরা পলিসি চেঞ্জ করে ফেলেছে। সেদিন এক শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনি ব্যাপারটা বুঝতে পারেননি, যা বুঝতে চাইছেন এখন হয়তো অনেকটা বুঝেছেন। তো তিনি এই বিষয়ে কথা বলতে গিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার বাড়িতে কাজের লোক আছে? বললো হ্যাঁ আছে। উনি এই এখন এই 70-75 হাজার টাকা মতো মাইনে পান, ওই 80 হাজার টাকার কাছাকাছি। বললো আপনি ওই বাসন মাজে, ঘরটর মোছে, এরকম আর কি। রান্নার লোক? হ্যাঁ রান্নার লোক আছে। কটা? কত মাইনে দেন? আমি বললাম কাজের লোককে মাইনে কত দিই? বললো কাজের লোককে আমি ওই বাসন টাসন মাঝে যাকে, তাকে ওই 1000 খানেক টাকা দিই। কেউ কেউ আরো কম দেন, পারলে আরো কম দেন, ও বাড়িয়েছেন, যাই হোক। আর রাঁধুনিকে হয়তো 1000-2000 টাকা দেন। আমি তখন বললাম আচ্ছা আপনি আপনার তো 80 হাজার টাকা মাইনে, আপনার মিসেসও তো চাকরি করে, দুজন মিলে 1.5 লাখ টাকার উপরে মাইনে পান। তো আপনি তো অনায়াসেই আর একটা কাজের মাসি, রান্নার মাসি রাখতে পারেন, আরো দুটো কাজের মাসি রাখতে পারেন। রাখেন না কেন? বা আপনি যে 1000 টাকা মাইনে দিচ্ছেন কাজের মাসিকে, তাকে 5000 টাকা দেন না কেন? আপনি তো অ্যাফোর্ড করতে পারেন, দেন না কেন? না আমি অ্যাফোর্ড করতে পারি না। কেন? আমি বললাম কারণটা কিন্তু আমি জানি কেন পারেন না। কি আপনার অন্যান্য প্ল্যান আছে, যেমন আপনি বেড়াতে যাবেন বছরে 1 বার 2 বার, সেই খরচা আছে, আপনার ইন্স্যুরেন্সের খরচা আছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে, আপনার বাড়ি করেছেন তার ইএমআই আছে, আপনার গাড়ি করেছেন তার ইএমআই আছে, আনুষঙ্গিক অনেক খরচা আছে, প্লাস সেভিংস করতে হবে। এই সমস্ত কিছু মিলিয়ে আপনি দেখেছেন যে আপনার মাসে এত টাকা ইনকাম করেন আপনারা, ঠিক আছে, তার মধ্য থেকে কাজের মেয়ের জন্য এই মাসির জন্য এই টাকা, আর রাঁধুনির জন্য এই টাকা বরাদ্দ করা যেতে পারে, তার বেশি আপনি করবেন না, সেইভাবে আপনি লোক রেখেছেন, তাই তো? হ্যাঁ ঠিক তাই। তো সরকারও তো তাই করছে। সরকার দেখছে যে তার অন্যান্য ক্ষেত্রে, আমাদের রাজ্যের কথা বলি, যেমন ওইসব লাডলে বহেন টেহেন ওদের আছে, আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে, যাই হোক। তো এইরকম অনেক কিছুকে দিয়ে টিয়ে এখানে সেখানে ক্লাবে টাকা পয়সা দিয়ে, ভোটের জন্য খরচা করে, হ্যাঁ, আরো বিভিন্ন রকম আনুষঙ্গিক যে সব কাজকর্ম আছে, ভাতা টাতা, যুবশ্রী, কন্যাশ্রী, বিরম বিরম ব্যাটাপার আছে, সেগুলোকে দিয়ে সরকার দেখলো যে আমার শিক্ষকদের জন্য আমি এইটুকু খরচা করতে পারি, তার বেশি করব না। তার ভুল কোথায়? আপনি যেমন মহত্ব দেখাচ্ছেন না, আপনি আপনার প্রায়োরিটিটাকে দেখাচ্ছেন যে আপনার এত টাকা মাইনে, আপনি প্রায়োরিটিটাকে ভাগ টাগ করে দেখে নিয়ে আপনি এইটুকু রাখছেন কাজের মাসির জন্য, রান্নার লোকের জন্য। সরকারও তো তাই করবে। আপনি তো আপনার কাজের মাসি রাঁধুনি যেমন আপনার কাজের লোক, তেমনি আপনারা সরকারের কাজের লোক, কর্মচারী তোরে বাবা। চাকর চাকুরে বা চাকরানি, অবশ্যই চাকরানি, সমস্যা কোথায়? এটাই তো বাস্তব। রাজার হোক আর সরকারের হোক, চাকর তো বটেই, আর চাকর থেকেই চাকুরে। তাহলে সরকার কেন? আপনি সহজ অর্থনীতিটা বুঝতে পারছেন না, এবার চুপ করে গেলেন।
তবে একবার বলার চেষ্টা করেছিলেন যে সরকারের তো কর্তব্য চাকরি দেওয়া, কাজ দেওয়া, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম দেখুন এটাও আমি জানি, সমস্যাটা এখানেই। হ্যাঁ, রাষ্ট্র জনতাকে এমপ্লয়মেন্ট দেবে, এই কনসেপ্টটা ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্ট, মঙ্গলকারী রাষ্ট্রের কনসেপ্ট। ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার ইকোনমিক্স যেখান থেকে এসেছে, সেখান থেকে, সেই গর্ভ থেকে উঠে আসা, সেটা তো চলে গেছে, এটা তো মিটে গেছে। সোভিয়েত ইউনিয়ন যতক্ষণ ক্ষমতায় ছিল, 1991 সালে ফল অফ সোভিয়েত ইউনিয়ন হয়, সোভিয়েত ইউনিয়নের পতন হয়। ততদিন পর্যন্ত দেখবেন আমাদের দেশে, তো শুধু আমাদের দেশে নয়, বাংলাদেশ বলুন, সর্বত্র যেখানে যেখানে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, আমাদের দেশে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল। এবং আপনারা জানেন ইন্দিরা গান্ধী স্বয়ং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে 20 বছরের একটা চুক্তি, প্রতিরক্ষা চুক্তি করেছিলেন, একটা বড় রকম চুক্তি করেছিলেন, যেটা দীর্ঘকাল, মানে 1991 পরেও, মানে 1991 ও 90 রিনিউ করা হয়, 1971 করেছিলেন, কিন্তু ওই যে রিনিউ করে আর কি হবে, সোভিয়েত ইউনিয়নই তো চলে গেল। তাহলে যে ভারতবর্ষ সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন তার সঙ্গে চুক্তি করেছিল, এবং সমাজতান্ত্রিক অর্থনীতি, যেটা জওহরলাল নেহরু, যেমনই তিনি, অবশ্যই তিনি জায়নিস্ট শক্তির প্রতীকী ছিলেন, কিন্তু পরবর্তীতে যখন দেখেছিলেন যে একদিকে পাকিস্তান আমেরিকার দিকে ঝুঁকে পড়লো, ওই যে ভারতকে তো ভাগ করা হয়েছিল ওই জন্যই, জায়নিস্টরা কেন ভাগ করেছিল, যাতে করে ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলা যায়। তো তখন তিনি গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন তৈরি করলেন, নাম, সেখানে জানেন নিশ্চয়ই মার্শাল টিটোও ছিলেন, মিশরের কর্ণধারও ছিলেন সেই সময়। তো নন অ্যালায়েন মুভমেন্ট, তাতেও শেষ পর্যন্ত পারেননি, তিনি চেষ্টা করে গেছেন, কিন্তু তারপরে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকেই ছিলেন তিনি, কারণ ওইদিকে পাকিস্তান আমেরিকা, উপায় কি, তখন সোভিয়েত মার্কিন ঠান্ডা লড়াই তুঙ্গে, কোল্ড ওয়ার যাকে বলে। তারপরে ইন্দিরা গান্ধী এসে তো পরিষ্কারভাবে আমরা দেখতে পেলাম যে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আরো সম্পর্ক মজবুত করলেন, আরো লেনদেন বাড়তে থাকলো। তাহলে সব ভারতে তো মিক্সড ইকোনমি তো হবেই, অর্থাৎ তখন সরকার, যেহেতু সমাজতান্ত্রিক রাষ্ট্র, মানে কি, রাষ্ট্রই সেখানে নিয়োগ করবে, নিয়োগকর্তার ভূমিকায় থাকবে, মূল নিয়োগকর্তা। তাই রেল থেকে শুরু করে সমস্ত সরকারি দপ্তরে সরকার নিয়োগ করা শুরু করলো, নিয়োগ চলতো তখনও, সেখান থেকেই তো সূত্রপাত। তারপরে এই পরিবহন বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, শিক্ষাতে বলুন, তখন প্রাইভেট প্লেয়ার কোথায় ছিল, অ্যালাউই করা হতো না প্রাইভেট পার্টিসিপেশন, প্রাইভেটাইজেশন কোথায় তখন, সবই তো সরকারি ক্ষেত্র, পিএসইউ, এদিকে পিএসইউ, ওদিকে সরকারি বিভিন্ন রকমের দপ্তর, প্রচুর লোক নিয়োগ হতো। তারপরে তো যখন দেখা সোভিয়েত ইউনিয়নের পতন হলো, তখন থেকেই তো এই নিউ ওয়ার্ল্ড অর্ডারের খেলাধুলা শুরু হয়ে গেল। তখন থেকেই তো আস্তে 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 দেখতে পাচ্ছেন মনমোহন সিং এলো, এবং ইন্দিরা গান্ধীকে সরিয়ে দেওয়ার পেছনে একটা বড় কারণ ছিল এটাই যে তিনি ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিলেন, জাতীয়করণ করেছিলেন, এবং তিনি সোভিয়েত পন্থী ছিলেন। দেহরক্ষী হঠাৎ করে, মানে খালিস্তানি মুভমেন্টকে প্রমোট করা থেকে শুরু করে গভীরে ভাবলেই বুঝতে পারবেন। পরবর্তী বইয়ে লেখালেখি করছি আমি, জানি না সেটা কবে প্রকাশ পাবে। আগে প্রমোট করা এবং ইন্দিরা গান্ধীর কে শেষ করে দেওয়া, তারপরে তো মরে গেল, ইন্দিরা গান্ধী শেষ হয়ে গেল, খালিস্তানি মুভমেন্টও ঠিক হয়ে গেল। ওটাই উদ্দেশ্য ছিল, তিনি বুঝতে পারেননি। তখন কেজিবি ভারতবর্ষে অপারেশনও আস্তে আস্তে গুটিয়ে ফেলে। আমাদের গোয়েন্দা দপ্তর তো অপদার্থ, আপনারা জানেন, কোনো কমবে লাগে না। তখন ইন্দিরা গান্ধীর বলুন, আমাদের দেশের নেতাদের প্রোটেকশন, সিকিউরিটির দায়িত্ব আসলে পালন করতো কেজিবি, সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবি। গর্বাচক ক্ষমতায় আসার পরে ভারতবর্ষে কেজিবি অপারেশন ছেড়ে ফেলেন। আর গর্বাচক তো ছিল পরিষ্কারভাবে জায়নিস্টদের ডাইরেক্ট চর, দালাল,
সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার মূলে গর্বাচভের ভূমিকা অপরিসীম, আর এই কারণেই গর্বাচভকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। যাই হোক, তাহলে কি হলো, ইন্দিরা গান্ধীকে সরিয়ে দেওয়া হয়েছিল কারণ তিনি সোভিয়েত পন্থী ছিলেন। শুধু তাই নয়, তার সন্তান রাজীব গান্ধী, তিনি তো রাজনীতির তেমন কিছু বুঝতেন না, নেহাত মায়ের জায়গা আবেগে তিনি ক্ষমতায় এসেছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় আসার পর যে সবচেয়ে বড় ভুলটা করেছিলেন, বলুন তো কি ভুল? সোভিয়েত ইউনিয়ন ভ্রমণে চলে যান উনি। ব্যাস, জায়নিস্টরা আরো বেশি খেপে যায়। অর্থাৎ রাজীব গান্ধীও সোভিয়েতদের সঙ্গে সম্পর্ক রাখার ব্যাপারে মায়ের যে পলিসি ছিল তিনি বদলাতে চাননি। ব্যাস, রাজীব গান্ধীও গেল। কোথায় এলটিটি এখন? হ্যাঁ, কাজ উদ্ধার হয়ে গেলে ওরা সব প্রমোশন বন্ধ করে দেয়। যেমন স্টে সেভ করবার সময় তখন টেরোরিস্ট আক্রমণ হয়নি, আর এখন হচ্ছে দিল্লিতে টেরোরিস্ট আক্রমণ। তখন টেরোরিস্টরা ভয়ে স্টে হোম স্টে সেভ করছিল। ওরা জনতারই একটা অংশকে দিয়ে কাজে লাগায়, মারামারি হানাহানি, আর আমাদের মধ্যে কেউ কেউ করার জন্য তৈরিও আছে, তাদের নিজস্ব এজেন্ডা আছে, ইচ্ছে আছে। অনেকে পেটের ভাতের কারণে করে, এই যে আজমল কাসবের মতো লোকজন, তাই তো। তো এই হলো চিত্র। তারপরে কি হলো দেখুন, মনমোহন সিং ক্ষমতা এলেন। মনমোহন, একেবারে মনের মতো মোহন, মনমোহন। তারপরে কি হলো? তারপরেই ভারত আমেরিকার দিকে ঝুঁকে পড়তে শুরু করলো, এবং কি হলো, ভারতের মিশ্র অর্থনীতিকে ভাঙবার জন্য, মিক্সড ইকোনমিকে ভাঙবার জন্য মনমোহন সিংই প্রথম সংস্কার নীতি চালু করলেন। কি নাম? নিউ ইকোনমিক রিফর্মস, নেপ। ওনার হাত দিয়ে তো হলো। মনে করুন সময়কালটা। তারপর পরেই সোভিয়েত ইউনিয়ন ওই সময়টাই ভেঙে গেল কিছুদিন, 2-1 বছরের মধ্যে, তাই তো। অর্থাৎ ভারতবর্ষে এই সমস্ত ক্ষেত্রে ব্যক্তি মালিকানাকরণ, প্রাইভেটাইজেশন, মিশ্র অর্থনীতিকে ভেঙে দিয়ে তার যে সংস্কার কর্মসূচি, সেটা মনমোহন সিং এর হাত ধরেই হয়। ব্যক্তিত্বহীন একজন মানুষ, ভালো করে কথা বলতে পর্যন্ত পারতেন না। কোথায় ইন্দিরা গান্ধী? কোথায় ব্যক্তিত্ব তার? কোথায় মনমোহন সিং? জায়নিস্ট খেলাধুলাগুলো বুঝতে হবে। তারপরে কংগ্রেস, এখন আর দরকারই নেই। যতদিন, তখন থেকেই তো ওরা বুঝে গিয়েছিল। যাই হোক, ওটা অন্য প্রসঙ্গ। আমি বোঝাতে চাইছি যে ওইখান থেকেই ওটা শুরু। এখন যেটা দেখতে পাচ্ছেন, প্রাইভেটাইজেশন, সরকারি ক্ষেত্রে চাকরি বাকরি বন্ধ করে দেওয়া, তুলে দেওয়া, ছাঁটাই করব, তার সূত্রপাত আমাদের এই নিউ ইকোনমিক রিফর্মস থেকেই, তার মধ্যে বীজ নিহিত ছিল। তারপরে ভারত গ্যাটে সই করলো, WTO তে সই করলো, সবকিছু করলো। নরেন্দ্র মোদী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাতায়াত শুরু করলেন, হুয়ের সঙ্গে দারুণ মাখামাখি, এগুলো হচ্ছে আপনারা জানেন। তাহলে এখন এই পর্বে একেবারে সাফ শুনে নিন, সরকারি চাকরি, আমি এ নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে, স্কুলে বলুন, কলেজে বলুন, ক্লার্কশিপ বলুন, স্টাফ সিলেকশন কমিশন বলুন, হবে না। হলেও কিছু চুক্তিভিত্তিক চাকরি হবে, তবে লার্জ স্কেল রিক্রুটমেন্ট হবে একমাত্র পুলিশে। আমি এটাও বলেছিলাম, পুলিশে ওদের লোক লাগবে, কারণ আগামীতে যে বিক্ষোভ, এই যেমন আজকে যেটা হয়েছিল, পুলিশ কম পড়ে গিয়েছিল, বিক্ষোভ সামাল দেওয়ার জন্য পুলিশে ওরা লোক নেবে। সেটা সিভিক পুলিশ তো নেবেই, কিন্তু কনস্টেবল র্যাঙ্কে স্থায়ী পদে নিয়োগ এখনো বন্ধ হবে না, কারণ পুলিশ রিক্রুটমেন্টের পরীক্ষা কিন্তু ঠিকঠাক হবে এবং নিয়োগ হবে। কি স্বার্থে? ওটা ওদের লাগবে। ওখানে এআই পুলিশ দিয়ে জনতাকে ঠেঙানো যাবে না, ব্যারিকেডও তৈরি করা যাবে না, কারণ আগামীতে বিক্ষোভ বাড়বে, সেটা ওরা জানে। তাই ওই ক্ষেত্রটি ছাড়া, এমনকি দেখুন সেনাবাহিনীতেও চুক্তিভিত্তিক শুরু হয়ে গেছে। অগ্নিবীর জানেন, সে নিয়ে বিক্ষোভও হয়েছে। তারপরে কি হলো? সবাই মেনে নিল। তাহলে এই একটা পরিস্থিতি আপনাকে মেনে নিতে হবে।
তাহলে এরপরে আপনি কি করবেন? আপনি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছেন, বেশ। আপনি এই যে মেয়েটি রোহিণী, ডক্টর রোহিণী যে আত্মহত্যা করলো, খবর বেরিয়েছে, এরকম বহু যুবক যুবতী আত্মহত্যা করছেন। তাহলে আপনার দেখা গেল যে এসএসসি নিয়োগ হলো না, মামলা টামলা করে বিভিন্ন রকমের কৌশল করে পিছিয়ে দেওয়া হলো, পিছোচ্ছে এরকম যদি হয়, তারপরে ভোটের পরে দেখা গেল পুরোটাই অন্যরকম করে আদালতকে দিয়ে বিক্ষোভ টিক্ষোভ দিয়ে ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলিয়ে বলে দেওয়া হলো যে না, আমরা পাচ্ছি না, কারণ এদিকে বিক্ষোভ হচ্ছে। তাহলে কি করবেন? আত্মহত্যা করবেন? নিশ্চয়ই না। তাহলে আপনার সামনে দুটো পথ আছে, আপনাদের সামনে দুটো পথ আছে। একটা পথ কি, যেটা সবচেয়ে কঠিন পথ এবং অসম্ভব পথ, সেটা হলো আপনারা যে সিস্টেমে অভ্যস্ত হয়ে এসছেন এতদিন, আপনার দাদা দিদি বা পরিচিত আপনজন সরকারি চাকরি করেছে, শিক্ষক হয়েছেন বা সরকারি অন্য পদে চাকরি পেয়েছেন, সেটাতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। আমি সেইভাবে পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, আপনারা সেই চাকরিগুলোই পেতে চান, তাই তো? শিক্ষক, অধ্যাপক বা এরকম ধরনের চাকরি পেতে চান। তাহলে কি করতে হবে? এই সিস্টেমকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে, সরকারকে বাধ্য করতে হবে এই সিস্টেমকে বাঁচিয়ে রাখতে বাধ্য করতে হবে সরকারকে, যাতে করে নিয়োগ হয়, স্কুলে নিয়োগ হয়, এই এডুকেশন সিস্টেম থাকে, এআই প্রয়োগ বন্ধ করা যায়, ক্লাস 3 থেকে এআই চালু হচ্ছে সামনের বছর, সেগুলো বন্ধ করা যায়, স্কুল যাতে তুলে না দেওয়া যায়, এগুলো অনেক কাজ করতে হবে। সেটা আপনি একা পারবেন না। সরকারকে বাধ্য করতে গেলে যে লক্ষ কোটি জনগণের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ আন্দোলন চাই, দরকার, সেটা কি আপনারা পারবেন না। সরকার এখন কর্পোরেট মালিকানার মালিক। যেমন করে আপনি 80,000 টাকা মাইনে পেলেও কাজের মানুষ 1.5 লক্ষ টাকা মাইনে পেয়েও কাজের মেয়েকে 1,000-এর বেশি দিতে চান না, কাজের মাসিকে 1,000-এর বেশি দিতে চান না, বলে হয়তো 1200 টাকা দিলেন, আপনি উপার্জন করছেন দুজন মিলে 1.5 লক্ষ টাকা। তো এই জায়গাটা আপনার যদি মানসিকতা থাকে, রাষ্ট্রেরও তো ব্যক্তি মালিকানার অধীনে এখন রাষ্ট্র, সেই ওয়েলফেয়ার স্টেট এখন নেই। তাহলে রাষ্ট্র এখন একটা ব্যক্তির ইচ্ছেই চলছে, ধরে রাখুন একটা ব্যক্তি গোষ্ঠী, জায়নিস্ট গোষ্ঠী, কর্পোরেট গোষ্ঠী, তারা ব্যক্তি মালিক, বিল গেটসের মতো ব্যক্তি মালিক, আদানি আম্বানির মতো ব্যক্তি মালিক, তারা এই সমস্ত মিলিয়ে একটা কনগ্লোমারেট হয়েছে। তো তাদের ইচ্ছেতে সরকার চলছে, তাহলে সরকারও আসলে একটা ব্যক্তির মতোই এখানে কাজ করছে, আর তাই ব্যক্তি মালিকানাকরণকে এনকারেজ করা হচ্ছে। সরকার আসলে ব্যক্তি এখানে। তাহলে সরকার কেন, আপনি রাখতে চান না তো সরকার কেন রাখবে আপনাদের বেশি টাকা দিয়ে? দরকার নেই তো। বিনা প্রয়োজনে আপনি লোক রাখেন মানবিকতার খাতিরে, না আমার 1.5 লক্ষ টাকা মাইনে, আহারে আরো 2টো লোকের কর্মসংস্থান হোক, আমার দরকার নেই, তবু আমি 2-3টে কাজের মাসি রাখি, আহারে ওদের পরিবারে আরো যদি এরকম 1,000-2,000 করে টাকা যায়, রাখি। আপনি পারেন, ইউ ক্যান অ্যাফোর্ড। আপনি অন্যান্য খরচ, বেড়াতে যাওয়ার খরচা, শপিং এর খরচা, 2-3 তলা বাড়ি বানাচ্ছেন সেই খরচা, এগুলোকে কাটেল করে আপনি ইচ্ছে করলে 4-5টা কাজের লোক রাখতে পারেন, আমি জানি, কিন্তু আপনি রাখেন না কেন? মানবিকতা দেখান না কেন? দেখাবেন না কেন? দেখাবেন, এটা আপনার মানসিকতা, এটা ব্যক্তি মানসিকতা, সেই মহত্ব আপনি কেন দেখাতে যাবেন? বেশ, তো সরকার কেন মহত্ব দেখাবে? ওটা তো ব্যক্তি মালিকানার অধীনে সরকার চলছে এখন, মিক্সড ইকোনমি এখন নেই, সিম্পল হিসেব। তাহলে আপনি হয় বাধ্য করুন লক্ষ কোটির সমাবেশ করে, তখন শুধু এই যোগ্য অযোগ্য মারামারি কেউ করলে হবে না, টোটাল সিস্টেমের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে। যে সিস্টেম আছে সেটাই থাক, পাল্টানো যাবে না। পারবেন না, অসম্ভব। তাহলে কি বাকি থাকলো? মেনে নেওয়া, অ্যাডজাস্ট
এতদিন যে মধ্যবিত্ত সরকারের হয়ে কাজ করেছে, সরকারের পলিসি রূপায়ণ করেছে, ভ্যাকসিন মুজে হবে তো, স্বাস্থ্য অফিসার, মেডিকেল অফিসার হবে তো, এগুলো কারা? করোনামৃত কারা গুঁজে দিয়েছে? সরকারের শোষণ শাসনের নীতি কারা কার্যকর করে? মধ্যবিত্ত শ্রেণী করে, সরকারি কর্মচারীরাই তো করে। এখন তাদের আর দরকার নেই, বিকল্প এসে গেছে। তাহলে এতদিন কি বলে, রাজা যত বলে পারিষদ গুণ বলে তার তত গুণ, বাঁশের চেয়ে কঞ্চি দড়, ব্যাপারটা ওই রকমই ছিল মধ্যবিত্তদের মানসিকতা। মানে একটা কিছু হনু হয়ে গেলাম আর কি, ব্যতিক্রম মার্জনীয়। এবং অধ্যাপক শিক্ষক আমি দেখেছি, বা এরকম চাকরি বাপ রে বাপ, কি দেমাগ! মানে একটা বিশাল ব্যাপার, এটা যে আসলে কৃত্রিম, এটা যে তাসের ঘর ফাঁপা, ভেতরে কিচ্ছু নেই, সেটা তারা বুঝতে পারেননি। তারা চোখ বন্ধ করে রাজার আদেশ পালন করে গেছেন, পলিসি রূপায়ণ করে গেছেন। ঠিক, আমি তো ভালো আছি, আমি তো মাইনে পাচ্ছি, আমি তো বাড়ি গাড়ি করছি, সেই পলিসি রূপায়ণে জনগণের কত সর্বনাশ হোক দরকার নেই, আমার দেখার দরকার নেই, আমি তো ভালো আছি। এভাবেই তো জীবন চলে এসেছে না? এবার এবার মহাকাল এসে গেছে, এই বার্তা দিয়েছে যে এখন আর আপনাদের দরকার নেই, এই রাজকর্মচারীদের দরকার নেই, থাকলেও ওই এত মাইনে দেবেন না, দু একজন রাখবেন। আপনি যেমন 10-15 জন কাজের মেয়ে রাখছেন না, মাসি রাখছেন না, সরকারও রাখবে না। মানবিকতার গল্প আর নেই, প্রয়োজন ফুরিয়ে গেছে। তাহলে পারলেন না, তাহলে কি? মেনে নিতে হবে, মেনে নিয়ে বিকল্প ভাবুন, আর কি করা যায় ভাবুন। কোনো কাজই ছোট নয়, সেটাকে উপলব্ধি করে এগোন। ওই লোকে বলে বলে আমিও বলছি, ওরকম নয়, ওরকম নয়। কোনো কাজই ছোট নয়, এই ব্যাপারটা ভেতর থেকে উপলব্ধি করতে হবে, তবেই সেটা সম্ভব। সেটা পারতে হবে, নইলে টিকতে পারবেন না। আপনজনদেরও বলবো যেন পাশে থাকে, সঙ্গে সঙ্গে পারতে হবে এমন নয়, দরকার হলে প্ল্যান করে ভেবে চিনতে কোন কাজটা করা যায়, কি জাতীয় কাজ করা যায়, টিকে থাকতে হবে। আর মনে রাখবেন, মধ্যবিত্তের বিনাশ মানে কি? পতন। কেন? এই পলিসির কারণে। সরকারি চাকরি বাকরি থেকে শুরু করে কর্পোরেট ক্ষেত্রেও দেখবেন ছাঁটাই হচ্ছে, সবই তো মধ্যবিত্ত। এই তো সেদিনই দেখলাম একটা খবর, 70 লক্ষ টাকা মাইনে পেতেন বছরে, 7 মাস হলো চাকরি নেই, আইআইটি গ্র্যাজুয়েট, কারণ তার আর যে স্কিল তার প্রয়োজন ফুরিয়ে গেছে, এআই তাকে রিপ্লেস করেছে। তাহলে কি করবেন? তাহলে আপনাকে বিকল্প পথ, করে খাওয়ার পথ, খাদ্য বস্ত্র বাসস্থানের সঙ্গে যুক্ত এমন কোনো পথ, বা যেটার বাজার এখনো আছে, চলতে পারে, করে খেতে পারবেন, এমন কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। তাই ঝুলে পড়া, আত্মহত্যা করা, অবসাদগ্রস্ত হওয়া কোনো কথা নয়, একটাই জীবন। শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল বলে শিক্ষকই হতে হবে, নইলে আমি ঝুলে পড়বো, নইলে আমি ওই কাজটা করতে পারবো না, সেই কাজটা করতে পারবো না, এই মানসিকতা বর্জন করুন। কি মনে হচ্ছে যে আমি ওখানে বসে একটা বেশ উঁচু চেয়ারে বসে ভাষণ দিচ্ছি? আমার জীবনের কিছু কিছু কথা আপনারা জানেন, কালকেও বলেছি, আগেও বলেছি, লিখেছি। তো এই অধম সবজি বিক্রিও করেছে, তবে হ্যাঁ, সবজিওয়ালা হিসেবে নয়, প্রক্সি দিয়ে, কোনো সমস্যা হয়নি। পরিচিত এক সবজিওয়ালা অসুস্থ ছিলেন, এই বেলঘড়িয়ার গল্প অবশ্য নয়, এটা আগেকার গল্প। সেখানে আমি তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, আমার সঙ্গে চিরকালই এইসব মানুষের
একটু ভালো বনে, এখনো গ্রামে গঞ্জে গেলে বনে তাদের সঙ্গে মিশতে ভালোবাসি আমি। তো তিনি হঠাৎ সেই সময় তার কাজ পড়ে যায়, তার বাড়িতে কেউ অসুস্থ হয়, তাকে ছুটতে হয়। ওই সময় কি হবে দোকানে? আমি বললাম ঠিক আছে, আমি দেখছি, দাম টামগুলো তুমি বলে টলে দিয়ে যাও, কোথায় কি আমি দেখব। তো পুরো বেলা আমি চালিয়ে দিয়েছিলাম, ভালোই বিক্রি করেছিলাম, সমস্যা কোথায়? এরকম বহু ক্ষেত্রে সবজিওয়ালা ছাড়াও বিভিন্ন মুদির দোকান থেকে শুরু করে চালিয়েছি আমি, মানে দিনের পর দিন নয়, এই কাজটা করা আর কি, পাশে থাকা যত প্রয়োজন, যখন সিচুয়েশন তৈরি হয়েছে। এই মানসিকতা রাখতে হবে। আমি এই বয়সেও পারি, প্রয়োজন পড়লে অবশ্যই পারি। এখন সবজি নিয়ে বসলে সেটা লোক দেখানো হয়ে যাবে অবশ্যই। বাট আমি বলছি, পরিস্থিতির কথা বলছি, সিচুয়েশনের কথা বলছি। কেন পারবেন না? অধমের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বলে? তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদের সঙ্গে মিশুন, তাদের সঙ্গে কথা বলুন। দেয়ার ইজ লাইফ ইন দেম, ওদের মধ্যে এখনো প্রাণ আছে। আর এই চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদি আমি জীবনে করেছি, চাকরি করিনি বলবো না, কিন্তু করতে পারিনি বেশি দিন, ছেড়ে ছুড়ে দিয়েছি, সেটা আমার কাছের লোকজন জানেন। কটা চাকরি জীবনে ছেড়েছি, করতে পারিনি। আর এই মানসিকতা একদম এই করোনা কালে শেষে বলে জন্মালো এমন নয়, যে আয়োনিক্স ব্যাপারটা বুঝলাম বলে এমন নয়, এটা প্রথম থেকেই আমার মনে আছে। আমাদের সময় দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন, বিএলএ বলে একটা পরীক্ষা হতো। বিএলএ মানে একটা সংস্থা ছিল, বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, যেখান থেকে ওই পদ্মপুকুরে সম্ভবত, হ্যাঁ পদ্মপুকুরই হবে ওই এলাকায়, যেখান থেকে সার্টিফিকেট কোর্স করলে সেই সময় গ্রন্থাগারিকের চাকরি পাকা ছিল, হতো, সবারই হতো। খুব কম লোকই সেখানে ছেলে পেলে চান্স পেত, পরীক্ষা টরীক্ষা হতো। 1990 এর আগেকার গল্প বলছি, 1900, হ্যাঁ ওরকম, তার আগেকার গল্প। তখন বুঝতে পারছেন তো, তখন পরিস্থিতি এরকম ছিল না। তো সেখানে আমি পরীক্ষা দিই, এন্ট্রান্স ভালো রকম রেজাল্ট করে মানে চান্স পাই, পড়াশোনাও করি, ক্লাসও করি, সবই করি। আমি তখন সোনারপুরে থাকতাম, গোরখাড়া বলে একটা জায়গা, সোনারপুরে একটা মেসে থাকতাম, গোরখাড়া জায়গাটার নাম। যারা সোনারপুরে এলাকায় থাকেন তারা জায়গাটা চেনেন। তো সেখানে এখনো এত বাড়িঘর তখন ছিল না, এখন অনেক হয়ে গেছে। তো ওটা দিয়ে হাঁটতে 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 অনেকটা গেলেই বিল, সুন্দর সবুজ মাঠে সব চোখে পড়তো। আমি আমাদের সময়ের কথা বলছি। আমি মাঝে মাঝে সেখানে গিয়ে বসে থাকতাম। এবার পরীক্ষার দিন সবাই আমার সঙ্গে ওখানে আরো ছিল, যারা বিএলএ এরকম পড়াশোনা করতো আমাদের মেসে, আরো 2-3 জন ছিল। সবাই বললো যে আহা পরীক্ষা দিতে যাবি না, চল চূড়ান্ত মানে পরীক্ষা, ওটা পাস করলেই তো তারপরে সার্টিফিকেট, তারপরে চাকরি। ব্যাপারটা ওরকম এমনই ছিল। একটা সময় যেমন ছিল বিএসসি নার্সিং করা মানেই চাকরি ছিল, এখন কিন্তু নেই সেটা, পরিস্থিতি বদলে গেছে। কিন্তু আমার হঠাৎ করে ইচ্ছেই করলো না পরীক্ষা দিতে যেতে। পরীক্ষা ব্যাপারটা আমার চিরকালই অনীহা। মনে হতো ঠিক আছে, ছোটবেলায় ঠিক আছে, বড় হওয়ার পরে মনে হতো আমার পরীক্ষা নেবে কেন, ওয়াই, হু আর ইউ। মার্জনা করবেন, এটা সবার জন্য নয়, এটা আমার মানসিকতা। ইগো বলুন, যাই বলুন, এই ব্যাপারটা আমার ছিল আর কি। তার পরবর্তীকালে এখন তো আরো বেশি করে পরিষ্কার হয়ে গেছে যে এটা ভুল ছিল না আমার মধ্যে আর কি, যে মানসিকতাটা ছিল। আমার তখন মনে হলো ওই জায়গাটা যেখানে বেড়াতে মানে গিয়ে সবুজ, ওখানটা গিয়ে বসে থাকবো, ইচ্ছে করলো। আমি পরীক্ষা দিতে গেলামই না। সবাই তাজ্জব। তাহলে ওই সার্টিফিকেটটা আমি যদি তখন, আমি তাহলে আগেই চাকরি পেয়ে যেতাম। সবাই তাই করলো, সবাই যারা করলো তারা পাস করলো এবং তারা চাকরিও পেয়ে গেল, তাদের সঙ্গে আর যোগাযোগ নেই। তা আমি বলছি না যে আপনারাও তাই করবেন, এটা আমার একটা ঘটনা মনে পড়ে গেল, যে আমার এই ধরনের চাকরি বাকরির প্রতি কোনো আগ্রহ নেই, কোনোদিনই ছিল না। কিছু কিছু করেছি, তারপরেও কলেজে পড়িয়েছি, এই করেছি, স্কুলে পড়িয়েছি, রাইসে পড়িয়েছি, কিন্তু আমি
বেশি দিন করতে পারিনি চাকরি, এটাই হলো বাস্তবতা। এই প্রসঙ্গে আরেকটা ঘটনা বলে দিই, সেটা শুনে এখনো অনেকে ভাববেন যে এরকমও হতে পারে। মাস্টার গ্র্যাজুয়েশন করেছি সেন্ট পলস কলেজ থেকে, ইংরেজিতে বেশ। তারপরে আমি উত্তরবঙ্গে চলে যাই, স্বাভাবিক পরীক্ষার পরে যেটা হয়। তারপরে মাস্টার ডিগ্রিতে ভর্তির ব্যাপার থাকে, তো তখন তো মোবাইল টোবাইল এত কিছু ছিল না, আর আমি এইসব ব্যাপারে অতটা গুরুত্ব দিতামও না, মানে একটু আমারও অবহেলা ছিল। যাই হোক, কারণ আমার এই পড়াশোনা, ডিগ্রি, শিক্ষা এগুলোর প্রতি মোহ তেমন কিছুই ছিল না, কারণ ওই যে আমার যে রাজনৈতিক চিন্তা ভাবনা সেটাও তখনও ভেতরে ভেতরে ছিল। কারণ আমরা কয়েকজন, যাই হোক, মানে মাধ্যমিক পাশের পরে সার্টিফিকেট পুড়িয়ে ফেলা হয়েছিল আর কি, পরে কপি টপি বের করা হয়, ওই যে এই শিক্ষা ব্যবস্থা মানি না বলে। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তারপরে এইবার আমি পরে মোটাই তো মাস্টার ডিগ্রিতে ভর্তি হতে হবে। যাই হোক, বাবা বললেন করছিস যখন করে নে। গেলাম, গিয়ে দেখি মাস্টার ডিগ্রি সব ভর্তি, মানে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ভর্তি টর্তি বন্ধ হয়ে গেছে। এখন যেমন আপনাকে ডাকবে, দেখুন না, বা বিভিন্ন ইউনিভার্সিটি ডাকছে, পিএইচডি করবেন, ডাকছে, শূন্য আসন। মাস্টার ডিগ্রি করবেন, শূন্য আসন। মানে ডেটের পর ডেট পেরিয়ে যাচ্ছে, তাও কাউন্সেলিং এক্সটেন্ড করছে। সে সময় এগুলো ছিল না, কঠোর ব্যাপার ছিল, জানেন তো। ওই সময়ের মধ্যে আপনাকে ফর্ম ফিল আপ করতেই হবে, নইলে হবে না, ছিল, ঠিকই ছিল, কিন্তু আমি ওই যে মাথায় ছিল না। এলাম, দেখলাম, তো যাই হোক, হলো না। তারপরে আমি বেলঘরিয়া সে সময় উঠলাম এক জায়গায়, উঠে ভাবলাম যে ঠিক আছে, তাহলে কাছাকাছি রবীন্দ্রভারতী, ওখানেই যাই দেখি। হলো না, বললো ওখানেও বন্ধ হয়ে গেছে। আমার তখন খুব খারাপ লাগলো। তো যাই হোক, ও পরে নর্থ বেঙ্গলে করেছি, সেটা পরের প্রসঙ্গ, কিন্তু ওই ঘটনাটা আগে আমি আপনাদের বলি, যেটা যে কারণে এটা বলছি, মজা পাবেন বলে বলছি। তো সেখানে আমি গেলাম রবীন্দ্রভারতীর সেই স্টাফ রুমে, ওই ইংরেজির যিনি, নাম মনে নেই এখন আর, তার সঙ্গে কথা বলতে, যদি করা টরা যায় আর কি, কিছু করা টরা যায়, বা যাই হোক, উনি তো বললেন যে না, এখন আর হবে না, আমাদের সমস্যা আছে। যাই হোক, হয়ে গেছে। এবার পাশ থেকে একজন ভদ্রলোক খুব হঠাৎ করে, মানে ওনার কোনো ভূমিকায় থাকার কথা নয়, ওনাকে আমি বলি, উনি বেশ একটুখানি টেকোরাম দেখিয়ে টেকিয়ে, মানে একটু ঔদ্ধত্যের সঙ্গে, মানে আমি যেন কোনো অপদার্থ গেছি ওখানে, এরকম একটা সুরে কথা বললেন। পরে আমি জানতে পারলাম উনি আর আশপাশের স্টাফটা যারা, তারাও বেশ শুনলো টুনলো, উপভোগ করলো। আমি কিছু বলিনি, কি আর বলবো, ভালো, মানসিক অবস্থা ভালো ছিল না। তো পরে জানতে পারলাম, আশপাশ থেকে বুঝলাম যে উনি লাইব্রেরি সায়েন্সের লোক, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা কিছু। রবীন্দ্রভারতীতে লাইব্রেরি সায়েন্স তখন পড়ানো হতো, এখন হয় কিনা আমি জানি না, সেই সময়ের কথা বলছি। ওটা আমার মাথার মধ্যে ঢুকে গেল ওটা আমার মাথার মধ্যে। আর আমার তো বইপত্রের প্রতি ভালোবাসা প্রথম থেকে, আর তাই আমি ওই বিএল এর কোর্সটা, সার্টিফিকেশন কোর্সটা করেছিলাম, ওগুলো শিখেছিলাম, ক্লাসিফিকেশন থেকে শুরু করে লাইব্রেরি সায়েন্সের অনেক বিষয় আমার জানা। ও জানার জন্য ইনফ্যাক্ট ভর্তি হয়েছিলাম বিএল এর যে সার্টিফিকেট কোর্সে। ওই পরীক্ষা দিয়ে চাকরি করব ওই মানসিকতা খুব একটা ছিল না বলেই পরীক্ষা দিইনি। যাই হোক, আমার ওই গ্রন্থাগারিকের ওপর কোর্সটা করে আমার ভালো, অনেক কিছু জেনেছিলাম, আমার ভালো লাগে, এখনো মাঝে মাঝে ঝালাই। তারপরে কি হলো, আবার পরবর্তীতে আমি তো যাই হোক মাস্টার ডিগ্রি করে নিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে, করে টোরে নেওয়ার পরে আমার আবার কলকাতা যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হলো। গিয়ে আমার মনে হলো, হ্যাঁ, আবার সেই বেলঘরিয়ার সঙ্গে আমার যোগাযোগ এখন নয়, আগে থেকে। যাই হোক, মনে হলো যে ওই তো রবীন্দ্রভারতী, বেশ। এবার আমার ইচ্ছে হলো ওই ভদ্রলোকের সঙ্গে একটু কথাবার্তা বলে আসা। ওই মানে তখনও নিশ্চয় বেশি দিনের কথা না, 2-1 বছর পরে ঘটনা, মানে ওই ভদ্র মাস্টার ডিগ্রি 2 বছর 2.5 বছর তারপরে ঘটনা। কি, ওই যে উনি লাইব্রেরি সায়েন্সের। তো আমি তখন খোঁজ খবর নিয়ে দেখলাম
টাইমিংটাও আমি ভালো করে নোট করেছিলাম যে লাইব্রেরি সায়েন্সের জন্য ভর্তি হচ্ছে, মানে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, এন্ট্রান্স। পরীক্ষায় বসে গেলাম। আমার যতদূর মনে আছে তালিকায় যে রেজাল্ট বেরিয়েছিল 1 নম্বরে ছিলাম, এক বা দুই একই হবে। ভর্তি হলাম। নাইট ক্লাস হতো, ক্লাস করলাম, কয়েকদিন ক্লাস করলাম, বেশ কিছুদিন একটু শিখলাম ঠিকলাম, ভালো লাগলো। মানে ওই বিএলএ যে কোর্স করেছিলাম সেখানে ঝালিয়ে টালিয়ে নিলাম। তারপরে এরকম 2 মাস মতো ক্লাস করলাম, করার পরে আমি ওই ভদ্রলোকও তখন আমাদের ক্লাসে আসে, আমি শুধু কিছু বলি না, ঠিক আছে দেখি যতটুকু নেওয়া যায় নিলাম, বুঝলাম। তারপরে একদিন আমার ইচ্ছে ছিল ক্লাসের মধ্যেই বলা, ওটা বলিনি, আমার মাঝে মাঝে এখন মনে হয় যে তখন ক্লাসের বাইরে আমি তখন ইতিমধ্যেই আমার পড়াশোনা আমার ইত্যাদি ইত্যাদি দেখে তিনি এবং অন্যান্য যারা অধ্যাপক তারা বললেন তুমি এরপরে ইন্সডাকটা করে নেবে দেবাশিস, ইন্সডাক, তোমার তো পড়াশোনায় তুমি ভালো দেখছি, মেধা টেধা ভালোই আছে, মানে প্রচলিত মেধা আর কি, ইন্সডাক করে নেবে এরপরে, দারুণ ব্যাপার। আমি তখন ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, যেটাকে বিলিভস বলা হয় আর কি, বিলিভেসিও কেউ কেউ বলে, পড়ছি রবীন্দ্র ইউনিভার্সিটিতে। সেই কার্ড ফার্ড এখনো আমার কাছে খুঁজলে পাওয়া যাবে, আইডেন্টিটি কার্ড, হলুদ রঙের, ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স, আই কার্ড আর কি। তারপরে মাস দুয়েক ক্লাস করার পরে ওনার সঙ্গে আমি দেখা করলাম। স্যার আমি ছেড়ে দিচ্ছি, আমি করবো না, মানে ভাবল হলে তোমার এত ব্রাইট ফিউচার। না স্যার, আমি আসলে একটুখানি জানাশোনার জন্য ভর্তি হয়েছিলাম, আর একটা উদ্দেশ্য ছিল, আপনি হয়তো আমাকে চিনতে পারছেন না। কে কে? মনে আছে স্যার, ওই মাস্টার ডিগ্রির ভর্তি হওয়ার জন্য বছর 2.5-3 আগে আমি কথা বলছিলাম স্টাফ রুমে, আপনি মাঝখান থেকে কথা বলে একটু যাতা বলেছিলেন, মনে আছে? চুপ করে গেলেন। তুমি? হ্যাঁ, মানে আমি যে একেবারেই অপদার্থ নই আর কি, সেটা বোঝানোর জন্যই স্যার আমি ভর্তি হয়েছিলাম। সেটা আমার কাজ হয়ে গেছে, আমি শিখেওছি মোটামুটি যতটুকু জানার, আমার এখন অন্য কাজ আছে, এই কারণে আমি কোর্সটা করছি না, ছেড়ে দিয়েছিলাম। এটা কি ধরনের কাজ বলুন তো? এটা আমার একটা মানসিকতা, যেটা আমার কখনো ভালো করেছে কখনো ক্ষতি করেছে, বাট আই ডোন্ট বদার। সেটা হলো জীবনে কেউ আমার সঙ্গে দুর্ব্যবহার করলে, অফলাইনে অবশ্যই, অনলাইনে তো প্রশ্নই আসে না কে কোথায় কোত্থেকে কি করছেন, অফলাইনে কেউ যদি আমার সঙ্গে দুর্ব্যবহার এবং অযৌক্তিক দুর্ব্যবহার, অপমানজনক ব্যবহার করে, আমি প্রতিশোধ নিয়ে থাকি। প্রতিশোধ না বলেও বলবেন, ভাবুন যে জবাব দিয়ে থাকি আমি। এখনো পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি, সেটা ফিজিক্যাল অ্যাসল্টই বলুন আর মেন্টাল হয়রানি বলুন, আমি তাকে জবাব দিইনি। এই বয়স পর্যন্ত সেটা ঘটেনি। তো তারই অঙ্গ হিসেবে আমি ওখানে ভর্তিটা হয়েছিলাম। তাহলে এবার ভাবুন, বুঝুন যে ইসডাকের মতো সুযোগ, বিলিভেসি তখন সেই বাজারে, লাইব্রেরি সায়েন্স, তার মানে এই প্রতিষ্ঠানে বড় বড় চাকরি করার সুযোগ এই অধম অবহেলায় পায়ে মারিয়ে চলে এসেছে। আমি এটা কৃতিত্ব বলছি না, আমি বলছি যে জীবনকে আমি এভাবেই দেখি। তো আমার বক্তব্য, তারপরে তো আমি বেঁচে আছি, মরেতে যাইনি, তাহলে আপনারা কেন হতাশ হবেন? জীবনটা অনেক বড়, অনেক দীর্ঘ, অনেক কিছু করার আছে, অনেক কিছু এক্সপ্লোর করার আছে। আপনি জানেন না আপনার মধ্যে কোন প্রতিভা লুকিয়ে আছে, কোন জিনিস লুকিয়ে আছে, আপনি জানেন না। তাই একটা রাস্তা বন্ধ হয়ে গেলে, একটা পথ বন্ধ হয়ে গেলে হয়তো অন্য কোনো পথ খুলে যাবে। ট্রাই টু এক্সপ্লোর ইউর সেলফ। আপনি শুধু শিক্ষক হওয়ার জন্য জন্মাননি। মাতৃগর্ভ থেকে কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ঘরামি হয়ে জন্মায় না। ওটা সিস্টেম বানায়, আমাদের মগজ ধোলাই করে বলে এটা হলে ভালো হয়, এটা হলে আরাম বেশি, ওটাতে ভালো বাড়ি করা যায়, গাড়ি করা যায়, কিন্তু ভালো থাকা যায়, সুখ পাওয়া যায়, স্যাটিসফ্যাকশন পাওয়া যায় কিসে, সেইটা আমাদের সিস্টেম কখনো বলে দেয় না। এটা আমাদের এক্সপ্লোর করে খুঁজে বের করতে হয়। ইউ হ্যাভ টু এক্সপ্লোর ইট। তাই মনে রাখবেন, যে অধমকে
মধ্যম তফাতে করে চলে, ঘৃণা করে, তার যখন পতন হয়, মধ্যবিত্তের যখন পতন হবে, যে কোনো জিনিসের যখন পতন হবে, সে উপর দিকে যাবে না নিচের দিকে যাবে? পতন মানেই তো অধঃপতন, মানে নিচের দিকে, ঊর্ধ্ব নয়, নিচের দিকে পতন। আর নিচের দিকে পতন হলে তাকে কার সঙ্গে মিশতে হবে, কার দলে সে যাবে? সে অধমের দলেই চলে যাবে, যাকে সে এতদিন অধম বলে ব্যঙ্গ করেছে, তুচ্ছ করেছে। মধ্য থেকে পতন হলে তাকে এই নিম্ন মানে অধমের দিকেই যেতে হবে। এটাই তো অনিবার্য, তাকে অ্যাকসেপ্ট করুন। যত বেশি অ্যাকসেপ্ট করবেন তত শান্তি পাবেন। স্বল্পে তুষ্ট থাকার চেষ্টা করুন, এখন অল্পে তুষ্ট থাকার চেষ্টা করুন, বেঁচে যাবেন। কারণ এই মুহূর্তে আপনি যে পেশাগুলোকে কেন্দ্র করে স্বপ্ন দেখেছেন, সেই পেশাগুলো থাকবে না, বা সেই স্কিল আপনার নেই। ওরা যে স্কিল চাইছে এখন, আপনি সেই ডিগ্রি, সেই স্কিল আপনার নেই। তাহলে আপনাকে কি করতে হবে? ডিগ্রির সঙ্গে যুক্ত নয় এমন কোনো কাজ করে খেতে হবে আপনাকে। ডিগ্রির সঙ্গে যুক্ত ছিল একমাত্র কি ধরনের কাজ বলুন তো? ডিগ্রি, একাডেমিক রেজাল্ট, সেটা হলো কিসের? শিক্ষকতা, অধ্যাপনা। মূলত এটাই ডিগ্রির সঙ্গে যুক্ত ছিল। তো সেগুলোই তো ওরা তুলে দিচ্ছে, রাখছে না। আর চুক্তিভিত্তিক শিক্ষক টিক্ষকে মাঝে মাঝে দেখবেন বিভিন্ন স্কুল থেকে নেওয়া হয়। কত টাকা মাইনে দেয় আপনারা জানেন? এতগুলো ক্লাস নিতে হবে 3,000 টাকা মাইনে, এতগুলো ক্লাস নিতে হবে 1,000 টাকা মাইনে, 2,500 টাকা মাইনে। এগুলো মাঝে মাঝে ফেসবুকে পাওয়া যায় যে স্কুলে এরকম ভাবে টিচার চাওয়া হয়েছে চুক্তিভিত্তিতে। তো কি করবেন আপনার? তার চেয়ে অধম যেসব পথে জীবিকা উপার্জন করে সেগুলো বেছে নিন। এবারে আসছি পরের যে পর্ব, নবম দশমের ফলাফল বেরিয়ে যাওয়ার কথা এতক্ষণ, মানে খিচুড়ি SLST যেটা হলো, এরপরে কি হবে? আন্দোলন আরো তীব্র হবে। কাদের আন্দোলন? ফ্রেশারদের আন্দোলন। এই আন্দোলন কতটা প্রমোটের, কতটা হতস্ফূর্ত আমি পরে আসছি, সেটা আগেও বলেছে। এবং তার উপরে ভিত্তি করে SSCদের যারা এখন নিয়োগের আশায় আছেন, তাদের কি হবে, তার জন্য মানসিক প্রস্তুতি কিভাবে নেবেন, সেটা এই পর্বে আলোচনা করছি। নবম দশমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। কি 10 নম্বর অভিজ্ঞতার জন্য যারা তথাকথিতভাবে যোগ্য প্যানেলের শিক্ষক, মানে প্যানেলের যোগ্য শিক্ষক, তাদেরকে দেওয়া হবে। সেভাবেই রেজাল্ট বেরোবে একই রকম ভাবে, মানে কাউন্সেলিং এর আগে। এখন তো রেজাল্ট যেটা বেরোবে, যেমন প্রথমে বেরিয়েছিল সবাই কত করে নম্বর পাচ্ছে সেটা দেখাবে। তারপরে কি হবে? একাদশ দ্বাদশের বেলায় যেটা হয়েছিল সেটাই হওয়ার কথা হিসেব মতো, অর্থাৎ 10 নম্বর যোগ করে রেজাল্ট বেরোবে। মানে কাউন্সিলিং এর জন্য ডাকা হবে, তারপরে তো ইন্টারভিউ। তখন থেকেই গন্ডগোল শুরু হয়ে যাবে, যেটা এখন হচ্ছে। একই দাবি করা হবে, আমরা দিলাম 70-এর মধ্যে পরীক্ষা, 80-র মধ্যে কেন কাট অফ হলো? 70-এ 70 পেয়েও আমাদের হলো না, 60-এ, মানে সব মিলিয়ে একাডেমিক স্কোর 10, আর 60-এ 60 মিলিয়েও অনেকের হয়নি। ফ্রেশারদের অবস্থা খুব খারাপ, জেনারেল ফ্রেশারের অবস্থা আরো খারাপ। এটা আমরা মানছি না, মানবো না। এই দাবিতে কি কি দাবিতে বিক্ষোভ হলো আজকেই দেখবেন। ফ্রেশারদের একটা বড় সড়ো বিক্ষোভ হয়েছে, পুলিশও হিমশিম খেয়েছে জানা যাচ্ছে, যদিও সেরকম পুলিশি অত্যাচার আমি দেখিনি, কারণ পুলিশি অনুমোদন নিয়ে সব মিছিল মিটিং হয়। এগুলো সবই কন্ট্রোল। কেন কন্ট্রোল মনে হয়েছে আমি আসছি বলে পরে। মিছিলটির ওই রামলীলা ময়দান অব্দি নাকি যাওয়ার, ওইদিকে নাকি যাওয়ার কথা ছিল শিয়ালদা থেকে। যদিও প্রার্থীরা দাবি করছে যে আমাদের ওয়াই চ্যানেলে যাওয়ার কথা ছিল, পুলিশ সেভাবেই বলেছিল। পরে ওরা পুলিশ যানজটের ভয়ে বা অন্য ব্যাপারটা আরো ছড়াবে এইসব ঘটনা, এই কারণে আমাদের ঘুরিয়ে দেয় রামলীলার দিকে। আমরা মানিনি। তো ন্যাচারালি আমরা দেখলাম যে তারা মানেনি, তারা বড় সংখ্যায় তারা ধর্মতলার দিকে গেছে এবং সেখানে বসে টসে পড়েছে, সেখানে ধরপাকড় হয়েছে, পুলিশ বাসে তুলেছে, এসব হয়েছে। তারা আবার বলেছে আমরা পরে আরো বড় আন্দোলন নিয়ে আসবো। তাদের দাবি কি? এটা কি সমস্ত শিক্ষকদের আন্দোলন? না। যা সিস্টেমকে বাধ্য করবে? না। এটা সেই একই
পথে আন্দোলন, 10 নম্বর বাতিল করতে হবে, অভিজ্ঞতা 10 নম্বর বাতিল করতে হবে, যেটা এই নবম দশমের ক্ষেত্রেও যেটা হবে কাউন্সিলিং এর ব্যাপার, সেখানে ওই 10 নম্বরের গন্ডগোল ওখানে, অর্থাৎ ওইখান থেকে আরো শিক্ষক ফ্রেশার যারা বঞ্চিত হবে, মানে ওরা ভাবছে বঞ্চিত হচ্ছে, যোগ্য তারা মানে চাকরি শিক্ষক তাদের নাকি নেওয়ার জন্যই এসব হচ্ছে, ব্যাপারটা আদৌ তা নয়। ব্যাপারটা ডিভাইড অ্যান্ড রুলের জন্য ইচ্ছে করে এমন একটা গেজেট তৈরি করা হয়েছে, যেখানে একটা অদ্ভুত ধোঁয়াশা, একটা বিভ্রান্তি রয়েছে আমার মনে হয়েছে। তাহলে নবম দশমের পরে আরো এরকম লক্ষ লক্ষ বঞ্চিত ফ্রেশার হবে, তারাও একই দাবি করবে 10 নম্বর কিসের। এবং এই ফ্রেশার গুলো যারা অলরেডি আন্দোলন করছে তাদের সঙ্গে নবম দশম থেকে যারা বঞ্চিত হবে সেই ফ্রেশাররা তাদের সঙ্গে মিলে যাবে, মিলে গিয়ে আন্দোলনের আকারটা, সংখ্যার আকারটা বড় হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো তার উপরে ভিত্তি করে ওই 10 নম্বর বাতিলের দাবিটা আরো তীব্র হবে। আর কি দাবি, ওটা কিন্তু সবাই বলছে, মানে বড় সড় দাবি, অর্থাৎ ওই দাবি তোলা মানেই যারা অভিজ্ঞ শিক্ষক, যারা বাতিল প্যানেলের শিক্ষক, তাদের সঙ্গে একটা ভেদ রেখা তৈরি হয়ে গেল, তারা তাদেরকে শত্রু মনে করছে, আমি ফেসবুকে দেখতে পাচ্ছি, গালিগালাজ খিস্তি চলছে। তারপরে কি দাবি, সিট বাড়াতে হবে। আমি দেখলাম 1 লক্ষ সিট বাড়ানোর দাবি টাবি করা হয়েছে, কিন্তু বাস্তবে আমরা কি হলো, ব্রাত্য বসু সিট বাড়ানোর কথা বললেও, মৌখিক আশ্বাস দিলেও, উল্টে 69টা সিট সম্ভবত কমে গেছে আমি যতদূর জানি, একাদশ দ্বাদশে। নবম দশমের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, সিট বাড়ার ব্যাপারটা একটা মৌখিক আশ্বাস মাত্র। তাহলে এটা আর কি দাবি করছে তারা, ওএমআর সিট পাবলিক করতে হবে, সবার ওএমআর সিটটা পাবলিক করতে হবে। স্বাভাবিক ওই দাবি, অর্থাৎ এই 3টে দাবি নবম দশমের ক্ষেত্রেও যখন একই রকম খেলাটা হবে, অভিজ্ঞতার 10 নম্বরের খেলাটা, তখনও একই দাবি ওখানে সংযুক্ত হবে, অর্থাৎ এই সংখ্যাটা, বিক্ষোভকারীর সংখ্যাটা বাড়বে। তাহলে স্বাভাবিকভাবে এই বঞ্চিত ফ্রেশার, তাদের সংখ্যাটা, এত লক্ষ লক্ষ পরীক্ষা দিয়েছে, স্বাভাবিকভাবে যারা পায়নি তাদের সংখ্যাটাই বেশি, এটাই স্বাভাবিক। আর এদিকে যারা পেয়েছে তাদের সংখ্যাটা অবশ্যই কম, কয়েক হাজার কে ডাকা হয়েছে, এদিকে 20,500, সেখানে নাকি আবার 350 ভুয়ো মানে মার্কশিট, মানে ভুয়ো সার্টিফিকেট নাকি নিয়ে গেছে, কারো নাকি কাস্ট সার্টিফিকেটে গন্ডগোল, ভুয়ো, কারো নাকি অমুক, কারো নাকি এক্সপিরিয়েন্স, যাই হোক ভুয়ো, ওখানেও ভুয়ো বেরোবে। অর্থাৎ এই ভুয়ো যত বেরোবে, বের করা হবে, অনেক পরীক্ষার্থী আছে, ওদেরও আছে, সবাই মিলেমিশে কাজ করছে, তো তত বেশি নিয়োগ প্রক্রিয়া দেরি হবে। এবার আবার ডাকবে, সামঞ্জস্য রাখবার জন্য আরো একবার কাউন্সিলিং এর কথা বলতে পারে ওরা, এই যে 350 জন ভুয়ো প্রার্থী গেল, তাহলে সেখানে কি আমরা আর কেউ ডাক পাবো না, আওয়াজ উঠতেই পারে, বললে হ্যাঁ ঠিক আছে আমরা আবার ডাকবো। এই করে 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 আবার সেখানে দেখা গেল পরের লটেও ভুয়ো প্রার্থী পাওয়া গেল। এই করে করে ওরা প্রক্রিয়াটাকে লিঙ্গার করবে, দেরি করবে। এবং একই রকম ভাবে নবম দশমের ক্ষেত্রেও প্রক্রিয়াটা লিঙ্গার করবে, দেরি করবে, ওটা আরো দেরি হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে খবরেও প্রকাশ এবং বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের কাছে বিশেষ আবেদন জানিয়ে এই 31শে ডিসেম্বরের মধ্যে যাতে নিয়োগ হবে না সেটা স্পষ্ট তারা বলেই দিয়েছে, সেই মর্মে আবেদন জানানো হবে যাতে করে এক্সটেন্ড করা যায় ডেডলাইনটা। ডেডলাইন 31শে ডিসেম্বর থেকে কত হতে পারে, 31শে জানুয়ারি হতে পারে, 31শে ফেব্রুয়ারি হতে পারে, আবার প্রতি বছরে কিন্তু 31শে ডিসেম্বর আছে একটা করে, 2026-এও একটা 31শে ডিসেম্বর আছে। কিন্তু যাই, আমি অত দূর যাচ্ছি না, আপাতত একটু একটু করে যান, বুঝুন। তারপরে কি হবে, যারা চাকরি করছেন 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদের কিন্তু মাইনে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সরকারের উপরে একটা বড় বোঝা নেমে যাবে। কিসের বোঝা, ভাবুন, প্রায় 15,000 যোগ্য শিক্ষক যাদেরকে আদালত বলেছে 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা কাজ চালান, তাদের কত কোটি টাকা মাইনে বেঁচে যাবে সরকারের। আর সরকার যে এত এত খিচুড়ি নোটিফিকেশন দিয়ে পরীক্ষা নিচ্ছে, বা প্রাইমারির জন্য আবার পরীক্ষা নেবে বলছে, আবার অমুকের জন্য পরীক্ষা নেবে বলছে, মানে এসব বলছে, পরীক্ষা হতে কোনো সমস্যা নেই, প্রাইমারি নিয়োগের ব্যাপারও শুরু হয়েছে আপনারা জানেন, বিভিন্ন রকমের ব্যাপার ট্যাপার, এগুলো
সমস্যা নেই, কারণ নিয়োগ পরীক্ষা মানেই সরকারের কাছে টাকা আসবে। ফ্রিতে তো পরীক্ষা নয়, এসসি এসটি কেও টাকা দিতে হয়, কম হলেও দিতে হয়। তার মানে কত কোটি টাকা কামাচ্ছে পরীক্ষার মাধ্যমে, নিয়োগের মূল্য ঝুলিয়ে, আর এদিকে ঝোলাচ্ছে, তাই তো। তো এই প্রক্রিয়া চলতে চলতে এই যে এতগুলো পরিবারের মাইনে যে বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক প্রক্রিয়াতেই হওয়ার কথা। এখন যদি রাজ্য সরকার ভোটের কথা মাথায় রেখে, মানবিকতার মাথায় রেখে সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে বাড়িয়ে আনতে পারে, যেন আরো 6 মাস চাকরিটা বাড়ানো হোক, আলাদা কথা। তো সেই সম্ভাবনা, সেই তোড়জোড় তো এখনো দেখছি না, কারণ সময় তো হয়েই গেল, আগেই করা উচিত। দেখা যাক করেন কিনা উনি। তবে এটাও ঠিক যে উনি এখন জায়নিস শক্তির প্রিয় পাত্রী, তাকে দিয়ে ভালো কাজকর্ম হয়েছে, ভালো ভ্যাকসিন বুঝে দেওয়া হয়েছে, সমস্ত ঠিকঠাকই হচ্ছে, তাই তাকে তিনি জিতবেনই। আমি আগেই বলেছি মাননীয়া এবারও জিতবেন। তাই এই কয়েক লক্ষ বেকার যুবক যুবতীর ভোট না পেলেও তার তেমন একটা সমস্যা হবে বলে মনে হয় না, আমার তো। কারণ ইভিএম আছে, মাথার উপরে প্রভুদের হাত আছে, উনি উতরে যাবেনি। তাই অনেকে যারা ভাবছেন যে না, ভোট আমাদের নিয়োগ করতেই হবে, নাহলে ভোট পাবে না বলে নিয়োগ হবে না, এই মানসিকতাটাও ঠিক নয়। কিছুটা ঠিক, কিন্তু পুরোটা ঠিক নয়। কারণ ওনার কাছে অপশন আছে, ওনার উপরে মাথার উপরে প্রভুদের হাত আছে, আশীর্বাদের হাত আছে, এখনো পর্যন্ত আছে, তাই সেটা খেয়াল রাখবেন। তাহলে এই যে যাদের যদি এক্সটেন্ড না করা হয় চাকরিটাকে, তারা কোন দলে যাবেন? 15,000 কোন দলে পড়বেন? ফ্রেশারদের মধ্যে যেতে পারবেন না, তাই তো। আবার অযোগ্যদের মধ্যে যেতে পারবেন না। একটা অদ্ভুত সিচুয়েশন, মানে এতগুলো ভাগ করে দিয়েছে, এতগুলো ডিভাইড করে দিয়েছে যে কেউ কারোর সঙ্গে যেতে পারছেন না। এর ফলে কি হবে? আমার যেটা মনে হচ্ছে, যেটা নাও হতে পারে, তবে সতর্ক থাকুন। যেহেতু ঐক্যবদ্ধ প্রতিবাদ নয় এটা, যেহেতু যোগ্যরা যারা চান্স পেয়েছেন এবার পরীক্ষায়, কাউন্সিলিং এ ডাক পেয়েছেন বা ইন্টারভিউ এ প্রত্যাশায় আছেন, তারা তো এই প্রতিবাদে নেই, কারণ তারা তো পেয়েছেন। ওই যে আমি তো পেয়েছি, সিস্টেম কি হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি তো পেয়েছি, আমি কেন প্রতিবাদ করতে যাব? তো এবার তারা পেয়েছেন, তারা তো প্রতিবাদে অংশগ্রহণ করবেন না, অন্তত এই 20,500, বা ওই যে বাদ গেছে কিছু, বাদ দিন, মানে 20,000ই ধরুন, তারা এই প্রতিবাদে নেই। তো তাদের সংখ্যা তো কম, যথেষ্ট কম। এদিকে লক্ষ লক্ষ, এটা নবম দশমের পরে আরো কয়েক লক্ষ বাড়বে বঞ্চিতের সংখ্যা। তাহলে এরা মিলে যদি, এদেরকে যদি উৎসাহিত করা যায়, তাহলে তো বিক্ষোভকে দেখিয়ে এরা আবার কাউন্সিলিং বন্ধের জন্য দাবি জানাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্লোগান উঠছে, কাউন্সিলিং বন্ধ করুন। মামলাও হয়েছে। এই যে কাউন্সিলিং চলছে বা যে নিয়োগ প্রক্রিয়া চলছে একাদশ দ্বাদশের, সেটাকে বন্ধ করার জন্য মামলা পর্যন্ত হয়েছে। 10 নম্বরের মামলা তো আছেই, বহু মামলা হয়েছে। তো এগুলোকে দেখিয়ে, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এসব দেখিয়ে যদি সরকারের নিয়োগ স্থগিত করে, যে আমরা এখন ঝামেলায় যেতে চাইছি না, বা আদালত এমন কোনো নির্দেশ দেয়, স্টে দেয়, যে এই পরিস্থিতিতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মাথায় রেখে আমরা একটু ভাবছি, আমরা একটু সময় নিচ্ছি, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সুইসাইড করবেন না নিশ্চয়ই, ধৈর্য রাখতে হবে, পথ খোলা রাখতে হবে। আমি সেই মানসিকতার কথাই বলছি। এখন এই সম্ভাবনাগুলো আছে, এখনো আছে। কারণ এই গেজেটটা প্ল্যানফুলি করা হয়েছে, আমার বিশ্বাস। লিঙ্ক চাইবেন না কেন? আমি আগের ভিডিওতে বারবার করে বলেছি যে ইচ্ছে করলেই ওরা আলাদা আলাদা পরীক্ষা নিতে পারত, যদি ওদের নিয়োগের ইচ্ছে থাকতো। যোগ্য শিক্ষকদের, যাদের যোগ্য বলা হচ্ছে একদিকে, আবার তাদেরকে পরীক্ষায় বসতে বাধ্য করা হচ্ছে, এটা কি ধরনের যৌক্তিকতা?
হোয়াট ইজ দ্য লজিক? তাদের তো রেখেই দেওয়া যেতে পারতো, তারা তো যোগ্য, প্রমাণ হয়ে গেছে, যোগ্য অযোগ্য তালিকা পাওয়া গেছে, আবার কি সমস্যা? সেটা না করে অযোগ্যদের সঙ্গে মানে ফ্রেশারদেরকে, মানে যোগ্য হিসেব মতো আবার বাতিল প্যানেল, আবার অযোগ্য বলা যাবে, কিন্তু তো সেই বাতিল প্যানেলের অভিজ্ঞতা 10 নম্বর, সেটা নিয়েও মামলা হয়েছে। প্যানেল বাতিল হলে সেই অভিজ্ঞতা কি করে অ্যাকসেপ্টেড হয়? প্যানেল বাতিল মানে সবই বাতিল, অভিজ্ঞতাটা থেকে গেল আর বাকি চাকরিটা চলে গেল। কিরকম একটা অদ্ভুত ধোঁয়াশা না? খেলাটা বুঝুন। ওরা ইচ্ছে করে গেজেটটা বানিয়েছে এবং সেখানে একাডেমিক্স বলে একটা শব্দ ব্যবহার করেছে, যদ্দূর দেখলাম। এবার একাডেমিক মানেটা কি আসলে? আমরা জানি একাডেমিক কোয়ালিফিকেশন মানে আমরা কি বুঝি? ডিগ্রি বুঝি, ডিপ্লোমা বুঝি, সার্টিফিকেট কোর্স বুঝি, যাই বলি না কেন এগুলো বুঝি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এইচএস, মাস্টার ডিগ্রি, অধ্যাপনার ক্ষেত্রে পিএইচডি, এমফিল, বিভিন্ন রকমের, এগুলো একাডেমিক, এটাই স্বাভাবিক। কিন্তু কি এর মধ্যে আবার এক্সপেরিয়েন্সের 10 নম্বরটা ঢোকানো হলো একাডেমিকের মধ্যে। কি না একাডেমিক্স নাকি এস আছে, তাই ওটা নাকি তার মধ্যে নাকি ওটাও, যাই হোক সেটা বলাও আছে। বেশ, কেন ঢোকানো হলো? উপায় ছিল না, আলাদা পরীক্ষা নেওয়া যেত না, ঢোকানো হলো কেন? তখনই তো এই শস্যের মধ্যে ভূত ঢুকে পড়লো। এটা প্ল্যানফুলি করা হয়েছে যাতে করে পরে এই একটা খেয়োখেবি তৈরি হয়। অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে যে একটা খেয়োখেবি হবে, সেটা আমি ফেসবুক পোস্টে বহুবার বা ভিডিওতে বহুবার জানিয়েছি, হবেই। তাহলে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে এবং এই আন্দোলনকে ভেতর থেকে ধোঁয়া দিয়ে, সবই তো কন্ট্রোল অপোজিশন, কেন আসছি, ধোঁয়া দিয়ে কিন্তু একটা নিয়োগ না করতে হয় এমন পরিস্থিতি তৈরি করা যাবে, ইচ্ছে করলে ওরা পারে। যদি না করে সেটা আপনাদের বুঝতে হবে সরকারের মহানুভবতা। ভোটের জন্য কিছু নিয়োগ তো করলো, সেই নিয়োগ করার পরেও আবার চাকরি আদৌ কতদিন থাকবে সেটা নিয়েও কিন্তু ভাবতে হবে। আমি আগের ভিডিওতে বলেছি, সাবধান থাকবেন, কারণ এটা হলো ছাঁটাইয়ের সময়। সরকারি শিক্ষা ব্যবস্থা একটা প্রধান টার্গেট ওদের, তাই আনন্দে স্যাটিসফাইড ওয়েতে থাকবেন না, সবসময় একটা প্ল্যান বি রেডি রাখবেন। মাননীয়া তো নিজেই বলেন প্ল্যান এ, প্ল্যান বি রেডি রাখুন। এটা আমি কেন বললাম কন্ট্রোলড মনে হচ্ছে কেন? আমার এটা মনে হচ্ছে এই কারণে, এসব নেতাদের সঙ্গে টপ লেভেলের উকিল টুকিল বলুন, রাজনৈতিক দলের শাসক শ্রেণীর যোগাযোগ আছে। লিঙ্ক চাইবেন না, এটা আমার পর্যবেক্ষণ। কারণ দেখুন, যখন এই নোটিফিকেশনটা বেরোলো, গেজেট নোটিফিকেশন, তখনই এই আন্দোলনটা হওয়া উচিত ছিল। তখন নেতারা কি করছিলেন? ফ্রেশারদের নেতারা, তারা তখন কেন সরব হননি? পরীক্ষাটাই হতে দেওয়া উচিত হয়নি। গেজেটটাতেই তো তখনই তো পরিষ্কার লেখা ছিল যে এরকম 10 নম্বরের অভিজ্ঞতা দেওয়া হবে, অমুক নম্বর সব দেওয়া হবে, তখনই তো লেখা ছিল। আগে হোক পরে হোক, যখনই এখন কথা বললে হবে, 10 নম্বরের কথা বলা ছিল, আমি নিজে পড়েছি। তো তখন কেন আপনারা করলেন না আন্দোলনটা? পরীক্ষাটাকে কেন আটকে দিলেন না? কি নেতারা কিছু বলেনি তখন? না, নেতারা তখন বলেছে না না, ওরা তো বুড়ো হয়ে গেছে, এমন শোনা যাচ্ছে আর কি পোস্টে। ওরা পারবে না, ওরা কি আমাদের সঙ্গে পারে? আমরা তরতাজা একেবারে, পুরো সময়টা পড়াশোনায় দিচ্ছি, ওরা তো সংসার টংসার করে এইসব সামলে টামলে দিচ্ছে, ওরা পারবে না, এরকম একটা যেন মানসিকতা দেখা যাচ্ছে ফেসবুকে। এটাই কি সত্যি? তাই তারা আপনারা প্রতিবাদ করলেন না। আর যখন নিয়োগ প্রক্রিয়া শুরু হলো, সেটাকে ভণ্ডুল করবার জন্য আপনারা কাজ শুরু করে দিলেন। কাউন্সিলিং বন্ধ করতে হবে, অমুক তমুকে সব আওয়াজ তুললেন, সিট বাড়ানোর আওয়াজ তখন তুললেন কেন? আমি আপনাদের দোষ দিচ্ছি না, আপনারা তো চালিত। ভাবুন তাহলে, নেতারা তাদেরকে প্রশ্ন করুন
যে এটা যদি আমরা আগে করতাম তাহলে এই জটিল পরিস্থিতি তৈরি হতো না, পরীক্ষাটাকে আটকে দেওয়া যেত। গেজেট মানছি না এই বলে একটা আন্দোলন ভালো রকম লক্ষ লক্ষ, তখন এই সব যারা পেয়েছেন আশায় আশায় বসে আছেন, কাউন্সেলিং, তাদের সংসার বিপন্ন, মাইনে বন্ধ হয়ে যাবে, এরকম একটা পরিস্থিতিতে তাদের একটা মানসিক একটা সমস্যা হচ্ছে না, তারা তো ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছেন, তাই তো? তারা তো আপনার শত্রু হয়ে গেল, আপনারাও তাদের শত্রু হয়ে গেলেন, নিজেদের মধ্যে খেউটা বাড়লো। এটাকে তো অ্যাভয়েড করা যেত যদি আপনারা আগে থেকে আন্দোলনটা করতেন। নেতাদের প্রশ্ন করুন, তারা কেন চুপ করেছিলেন, ঘাপটি মেরেছিলেন? এখন তারা নেতা হয়ে বেরিয়ে পড়লেন কেন? তখন কি করছিলেন তারা? এখান থেকেই আমার মনে হচ্ছে এটা একটা অভিসন্ধি, এটা একটা চাল, প্রি প্ল্যান্ড, যে এরকম হবে, কাউন্সিলিং এর ডাক পাবে, তখন আমরা 10 নম্বর নিয়ে আন্দোলন করব, তার আগে করব না। তাহলে ব্যাপারটাকে আরো জটিল করা যাবে এবং শাসক দল যেটা চাইছে সেটাই হবে, উকিল কোকিল যা চাইছে সেটাই হবে। বাহ, তাহলে আপনাদের নেতারা আপনাদের যেভাবে নাচাচ্ছে আপনারাও নাচছেন, আর মানে করবেনই বা কি? আপনাদের তো ওই যে মধ্যম তিনি যিনি চলেন তফাতে, আপনারা একে অপরের সঙ্গেও তফাতে আছেন। নেহাত এখন টান পড়েছে বলে, জীবিকাতে রুজি রুটিতে টান পড়েছে বলে এখন পথে নেমেছেন। একটা সময় স্টে হোম স্টে সেভ করেছিলেন করোনার ভয়ে, তো তাই তো, বাস্তব তো তাই বলে, ব্যতিক্রম হতে পারে তো একজন। তাহলে আমার এই কারণেই মনে হচ্ছে যে এই নবম দশমের রেজাল্টের পরে দেখা যাক কি হয়, ফ্রেশার আন্দোলনটাকে আরো ধোঁয়া দেওয়া হয় কিনা। আর যদি আরো ধোঁয়া দেওয়া হয়, সংখ্যা বৃদ্ধি আরো ঘটে, তাহলে বুঝতে হবে যে এটাকেই অস্ত্র করে নিয়োগটাকে আরো, বিক্ষোভ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখিয়ে নিয়োগটাকে আরো পিছিয়ে দেওয়ার একটা ইচ্ছে মাননীয় সরকারের এবং শাসক শ্রেণী তথা সব দল, রাজনৈতিক দল সবারই রয়েছে। কেউ চাইছে না আসলে সরকারি ক্ষেত্রে নিয়োগ হোক, যারা প্রার্থী তাদের বাদ দিয়ে। টপ লেভেলের যারা আন্দোলনের নেতা তারাও মনে হয় চাইছেন না, কারণ তাদের প্রভুদের ক্রীড়নক হয়ে গেলে, পাপেট হয়ে গেলে তাদের বাড়তি সুযোগ সুবিধে পাওয়া যায়, চাকরি বাকরি তাদের দরকারই পড়ে না, তারা বাইট দেবেন আগামীতে, এমনও চান্স থাকে আর কি। আগে হ্যাঁ, নেতাও হয়ে যাওয়া যায় পরের দিকে। তো এসব সুযোগ সুবিধা তাদের আছে, তাদের কথা বাদ দিলাম, কিন্তু বাকিরা তারা কি করবে? আন্দোলন হাইজ্যাক হয়ে গেলে, এরকম বহু দেখেছি আমরা, হাইজ্যাক হয়ে যাওয়া আন্দোলনের নেতারা পরবর্তীকালে বাড়ি গাড়ি করে দিব্যি ছিলেন। কারখানা বন্ধ হয়ে গেছে, ট্রেড ইউনিয়নের নেতা, তাদের অসুবিধা হয়নি, কিন্তু শ্রমিকদের সব গেছে। তো এইরকম নেতৃত্ব থেকে সাবধান থাকুন, প্রশ্ন তুলুন যে আন্দোলনটা কেন আগে করা হলো না, তাহলে এই জটিল পরিস্থিতি, শিক্ষকদের মধ্যে ভাগাভাগি, খেওয়াখেওয়ি, হানাহানি, এটা হতো না। তাহলে এটা কারা চাইছে এই হানাহানি? ডিভাইড অ্যান্ড রুল তো শাসক চাইবেই, এভাবেই তো শাসক আধিপত্য করে, দিস ইজ দেয়ার প্লয়। কিন্তু শিক্ষক সমাজও যদি এরকম করে, আগে কোন কাজটা আগে করলে বিভেদ হবে না, ঐক্য থাকবে, সেই ক্ষেত্রে যদি আন্দোলনটা হতো যে এটা খিচুড়ি নোটিফিকেশন হবে না, আমাদের জন্য আলাদা পরীক্ষা হোক, ওদের জন্য আলাদা পরীক্ষা হোক, তাহলে সেই আন্দোলনে কিন্তু এই যারা শিক্ষক, যারা 10 নম্বর অভিজ্ঞতার পেয়েছেন, কাউন্সিলিং এর কাজ হচ্ছে বা ইন্টারভিউ অপেক্ষা করছেন স্বপ্ন নিয়ে, আশা নিয়ে, তারাও সেই আন্দোলনে যোগ দিতেন, তারাও চাইতেন না আমার দৃঢ় বিশ্বাস এরকম খিচুড়ি পরীক্ষা, তারাও আন্দোলনে যোগ দিতেন। তখন কি হতো? 2026-এর বাতিল হওয়া শিক্ষক প্যানেলের তারা এবং প্রেসাররা মিলে সংখ্যাটা অনেক বাড়তো এবং অনেক জোরদার আন্দোলন হতো। এবং এইরকম আন্দোলন হলে, আমি তখনই বলেছিলাম, আমি আমার সহযোদ্ধাদের নিয়ে এই সমবেত আন্দোলনে যেতে রাজি আছি,
নাগরিক হিসেবে। কিন্তু এই রকম খেয়ে খেয়ে আন্দোলন, যেটা আমি জানতাম এরকমই হবে, এটা প্ল্যান করে করা হচ্ছে, সেই আন্দোলনের পরিণতি কি হবে সেটা আমি জানি, ভালো করেই জানি। তাই আবার বলবো, সতর্ক থাকুন যারা এইসব নেতাদের পাল্লায় পড়েছেন এবং ভাবছেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এরপরে। না, আমার আশঙ্কা তেমনটা ঘটবে না, পরিস্থিতি আরো জটিল হবে। নিয়োগ প্রক্রিয়া যদি সম্পন্ন হয় ঠিকঠাক, তাহলে নিজেকে ভাগ্যবান ভাবুন যে না, অলৌকিক কারণে আপনি নিয়োগ হয়ে গেছে, আপনার চাকরি পাচ্ছেন, মাইনে পাচ্ছেন, সেটা আলাদা কথা। সেক্ষেত্রেও সাবধান থাকবেন 2030 পর্যন্ত অন্তত। তারপরে যদি টেকেন খুব ভালো, তাহলে বুঝবেন হ্যাঁ আপনি সত্যি ভাগ্যবান, সেটা অন্য কথা। কিন্তু এই প্রক্রিয়াকে থমকে দিয়ে বিলম্বিত করে টেনে নেওয়া, সেই সম্ভাবনাও কিন্তু প্রবল। এটা মাথায় রেখে মানসিক শক্তি অর্জন করুন, বিকল্পের কথা ভাবুন, হতাশায় যেন নিজেকে নিমগ্ন না করেন, কারণ পৃথিবীতে অনেক কাজ আছে, বেঁচে থাকার দরকার আছে, একটা জোনাকিরও দরকার আছে যতটুকু সে আলো ছড়ায়, সবাই সূর্য হতে পারে না। এইটা মাথায় রেখে বেঁচে থাকুন, ওটাই করতে হবে, ওই ল্যাডারেই উঠতে হবে, উচ্চাঙ্গার মইয়েই আমাকে চাপতে হবে, ওটাই হচ্ছে সিস্টেম, সিস্টেমের উপর যেটাকে সেরা বলে এখন মনে করেছে, আপনি ভেবে এসছেন, ভাবানো হয়েছে, সেটা বাইরে উঠতে গিয়ে ভাবতে শিখুন। আর মধ্যবিত্তের বিনাশ মানেই তো নিচের দিকে যাওয়া। বিনাশ দু রকমের আছে, একটা হলো আর্থিক বিনাশ, জীবিকা যেটা হচ্ছে, এটা আটকাতে পারবেন না। জীবিকা মানে প্রচলিত জীবিকা যেগুলো রয়েছিল, হোয়াইট কলার জব, সেগুলো যাচ্ছে। আর একটা বিনাশ হচ্ছে কি শারীরিক মানসিক বিনাশ, মানে আত্মহত্যা, বিনাশ। এটা আপনি ইচ্ছে করলে আটকাতে পারেন মানসিক শক্তি দিয়ে। আর কি ডিপ্রেশন, অবসাদ, এটাও বিনাশ, এটাও আপনি মানসিক জোর দিয়ে আপনজনের সঙ্গে থেকে আটকাতে পারেন। তাহলে পথ এই মুহূর্তে ওই যে পতন হবেই, এটা ওদের পলিসি। কিসের পতন? অর্থনৈতিক পতন, জীবিকার পতন। আর পতন হয়ে আপনি কোথায় নামবেন? যাদের আপনি অধম মনে করেন। তাই অধমের সঙ্গে বেঁচে থাকতে হবে, অধমের পেশাতে, জীবিকাতে বেঁচে থেকে মাটি কামড়ে লড়াই করতে হবে। এই মানসিকতা অর্জন করলেই আপনি টিকে যাবেন। মানে যারা এখন চাকরি প্রার্থী তাদের কথা বলছি, টপ লেভেলের কথা বলছি না, তাদের সঙ্গে। তাই ওটা মাথায় রাখবেন, রবি ঠাকুর যেটাকে বলেছেন তার বিরুদ্ধে এখন আপনাদের ভাবতে হবে কি, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে। এই তফাতটাকে, এই এড়িয়ে চলাটাকে, কাঘিনঘিন করে ওদের সঙ্গে থাকতে, ওদের সঙ্গে ওঠা বসা করতে, এই মানসিকতাকে ছেঁটিয়ে ফেলে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে আপন করে বাঁচতে শিখুন, ভাবতে শিখুন। এটাই এখন একটা পথ, বিকল্প। ভালো থাকুন, সঙ্গে থাকুন। শুভরাত্রি।